হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ইস, সে কখন থেকে ফোন দিচ্ছি, মেয়েটা ধরছেই না। বেস্ট ফ্রেন্ডের কোনো মূল্যই দিল না। আজকে আসুক, ওর সাথে কথাই বলবো না। খুব অভিমান নিয়ে ইতু কথাগুলো বলে যাচ্ছে একা একা। বস আজকে ডিলটা কনফার্ম করলো, সৌদি পার্টি। গুড জব। তুই তাহলে ঠিক সময় অর্ডারটা পৌঁছে দিবি, কোনো ভুল যেন না হয়। ভাই এত বছর ধরে আপনার সাথে আন্ডারগ্রাউন্ডে কাজ করছি, কখনো ভুল হয়েছে? না না, তুই আমার বন্ধু, ভাই, আমারই লোক, ভুল কাম করে হয়। কিছুক্ষণ পর একজন লোককে ধরে আনা হলো বসের সামনে। কয়েক সেকেন্ডের ভিতরে লোকটিকে গুলি করে মেরে ফেললো শরীফ। ভাই এটা বহুদিন ধরে আমাদের ধোকা দিচ্ছে তাই। কথা শেষ হওয়ার আগে একটা সাউন্ড হলো। উপস্থিত সবাই বুঝতে পারলো কেউ তাদের ছবি তুলছিল। সবাই দৌড়ে বের হওয়ার পর দেখলো একটা মেয়ে দ্রুত বাইক চালিয়ে চলে গেল। সন্ধ্যা 7টায় ইলা রুমে ঢুকলো, খুব ক্লান্ত। ইস, বড্ড বাঁচা বাঁচলাম। ক্যামেরাটা আলমারিতে রেখে মোবাইল হাতে নিতেই টাসকি খেলাম। ওমা, 50 মিস কল ইতুর। আজকে শেষ, আজকে ওর গায়ে হলুদ। আর আমি কাজের চাপে ভুলেই গেলাম। আজকে আমাকে কাঁচা চাবাই খাবে ইতু। 2 ঘন্টা পর ইলা বিয়ে বাড়িতে ঢুকলো। সবাই হা হয়ে আছে, পুরো হলুদ পরি লাগছে। এক ছেলে বলেই ফেললো। ইলা কারোর দিকে না তাকিয়ে স্টেজে উঠলো। ইতু, ইতু বেবি, রাগ করছো? ইতু পাত্তাই দিল না, কানে ধরে ইলা দাঁড়িয়ে আছে। ও ও সাথী, ও সখী, প্লিজ মাফ কর। আর ভুল হবে না, আজকেই শেষ, এই প্রমিস করলাম। তোমার কুত্তি, তুই আমার কসম খেয়ে আবার মিথ্যা বলছস? না জানু, এইবার সত্যি বলছি। হইছে, যা ঢং কম মার। এত সুন্দর করে সাজগোজ করছস, রাগ করি কেমনে? হুম হুম হুম। একটা শয়তানি হাসি দিয়ে ইলা মনে মনে বলতেছে, এইটা তোরে মানানোর শর্টকাট বেবি। ইলা, আচ্ছা তুই থাক, একটু ফটো সেশন সেরে আসি। ইতু, আজকে তো তোরই দিন, যা যা। ইলা ইতুকে একটা হাত দিয়ে চলে গেল। ইলা, মা এদিকে শোন। জি আন্টি। নিচে থেকে ইতুর জন্য কিছু খাবার এনে ওকে খাইয়ে দে, আমি এইদিকে ব্যস্ত একটু। আচ্ছা আন্টি, নো প্রবলেম। ইলা নিচে নেমে ইতুর রুমে ঢুকে একটু শ্বাস ঠিক করে পিছনে ফিরতেই স্প্রে এর কারণে ইলা পড়ে যাচ্ছিল। কিন্তু শরীফ এক টানে নিজের কাছে নিয়ে আসলো। ঘুমন্ত ইলাকে যেন আরো মায়াবতী লাগছে। ও যেন কিছুক্ষণের ভেতরে ওর প্রেমে পড়ে গেল। কিন্তু ততক্ষণে নিজের কর্তব্য শরীফকে তার কল্পনা থেকে বাস্তবে নিয়ে আসলো। হঠাৎ পানি ছুটতে মারার কারণে ইলা থরফর করে চোখ খুলতে আশেপাশে জায়গা দেখতে লাগলো। কিন্তু পানি ছুঁড়ে মারল কে? আর এত সুন্দর রুমে ও এলো কিভাবে? সবকিছু মনে করার চেষ্টা করছিল, তখনই একটা পায়ের আওয়াজ খুব কাছাকাছি এসে থামলো। সামনের মানুষটাকে দেখে তো মনে হচ্ছে না ও চিনে। এখন ইলার খুব ভয় করতে লাগলো। ওয়েলকাম মিসেস ইলা, ওয়েলকাম টু দ্য কেজ অফ অর্ণব চৌধুরী। কথাটা শোনা মাত্রই ইলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওর আর বুঝতে বাকি নেই ও কোথায় আছে। কেমন আছেন মিস ইলা? দেশের নাম করা জার্নালিস্ট যখন লুকিয়ে কথা শোনে তখন ব্যাপারটা কেমন না? তাই আপনাকে নিয়ে আসতাম। এবার সামনে বসে সব কথা শুনবেন, ওকে? অর্ণব চৌধুরী, এসব ননসেন্স রাবিশ কথা বন্ধ করুন। লাস্ট টাইম আপনার চেহারা দেখতে পারিনি, কিন্তু এইবার কোনো প্রবলেম নেই। কালকের ফ্রন্ট পেজে আপনার সব কুকীর্তির কথা লিখব। তো লিখবেন কীভাবে? আপনি তো আমার কাছে বন্দি। দেখুন, ভালোই ছেড়ে দিন আমাকে, না হয় আমি পুলিশে কমপ্লেন করব। মিস ইলা, আমাকে একটু বলবেন আপনার মতো হিরোইন মেয়েকে কে জার্নালিস্ট বানিয়েছে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার অর্ণব। ও রিয়েলি? আমার বাসায় এসে আমাকে তেজ দেখানো, ওয়াও, আই লাইক ইট। আপনার এসব বাজে কথা শোনার টাইম নেই আমার, আমাকে ছেড়ে দিন, না হয় ভালো হবে না। ওকে, ছেড়ে দেব। তার আগে ওইসব রেকর্ডিং আমাকে ব্যাক করুন। ইম্পসিবল, আই উইল নেভার এভার। দেখুন, আমার রাগ নিয়ে কিছু জানেন না, ভালোই ভালো দিয়ে ইচ্ছু নিয়ে ফিরে যান। থ্রেট দিচ্ছেন? ইলা এসব তোয়াক্কা করে না। দেবেন কিনা বলুন। না, কখনোই না।
অর্ণব অর্থাৎ এক পা করে সামনে বাড়ছে আর বলছে, আবারও বলছি, দিয়ে দিন। ইলা অর্ণবকে দেখে খাট থেকে লাফিয়ে নেমে দরজার কাছে যেতে নাই, কিন্তু তার আগে অর্ণব ইলার হাত টেনে বিছানায় ফেলে দেয়। খুব পালানোর ইচ্ছে। আবার বলছি, দিয়ে দিন। না, মরে গেলেও না। অর্ণব পুরো রেগে গেছে। এরপর অর্ণব যা করলো ইলা ভাবতেও পারেনি। অর্ণবের রাগ নেই, ইলার কোনো আইডিয়া ছিল না। না কথাটা শোনার অভ্যেস আমার নেই মিসিলা। ভালোভাবে বলছি, দিয়ে দিন। আইসে নো, আমি মরলেও আমি দিব না। অর্ণব আর রাগ থামাতে পারল না। হঠাৎ ইলার শাড়ি ধরে টান দিল। ইলা ভাবতেও পারেনি এমন কিছু হয়ে যাবে। ইলা শাড়ি ধরে টাইট করে আছে। অনেক সময় ধস্তাধস্তি করার পর এক পর্যায়ে ইলা অর্ণবকে খুব জোরে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে অর্ণব টেবিলের এক কোণায় লেগে মাথায় ব্যথা পায় হালকা। রক্ত পড়ছিল মোটামুটি। ইলা ভয়ে বিছানায় এক কোণে গুটি সুটি মেরে বসে থাকে। অর্ণব একবার ইলার দিকে তাকিয়ে বলল, এইটা জাস্ট শুরু, আপনাকে আরও অনেক কিছু ফেস করতে হবে। কথাটা বলে অর্ণব রুম থেকে বেরিয়ে যায়। ইলা জোরে জোরে কান্না করতে থাকে। কান্না করতে করতে কখন ঘুমিয়ে যায় ওর মনে নেই। রাত 4টা। রুমের দরজা খুলে শরীফ ভেতরে ঢুকে, হাতে খাবারের প্লেট, কিন্তু এসে দেখে ইলা গুটি গুটি মেরে ঘুমিয়ে আছে। আবার এই ঘুমন্ত ইলার প্রেমে পড়ে গেল শরীফ। মুখ দিয়ে নিজের অজান্তে বের হয়ে গেল আমার মায়াবতী। ইস, আজকে কেন ইলা এই কাজ করলো? না করলে সে এত কষ্ট পেত না। অর্ণবের বরখেলাপ করার সাহস ওর নেই। না, আমি কালকে ইলাকে বুঝিয়ে বলবো। ওর কষ্ট আমার সহ্য হচ্ছে না আর। এদিকে ইতু আবার রেগে গেছে। ইলার কোনো খোঁজ নেই। ও খুব রাগ হয়ে বলল, যা, তোকে আর ফোন দিব না আমি। তোর কাজ নিয়ে তুই থাক। আস্তে আস্তে চোখ খুলতেই ইলার চোখ ঘড়ির দিকে গেল। সকাল 11টা। এতক্ষণ ও ঘুমিয়েছিল। তারপর কালকের কথা মনে হতেই কান্না করে দিল। কালকে সাজ এখনও চেহারায়। তাই ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বাইরে বের হতেই ও ভূত দেখার মতো আটকে উঠল। ভয় পাবেন না, আপনাদের নাস্তা আনছি, খেয়ে নিন। হঠাৎ ইলার মনে পড়ল, এই তো সেই লোক যে ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমি খাবো না। আমাকে কিডন্যাপ করে দয়া দেখানো হচ্ছে। কারোর দয়া লাগবে না। আর ওই অর্ণব চৌধুরীকে বলে দেবেন যে যত যাই করুক, ইলা এত দুর্বল না যে হার মানবে। দেখো ইলা। কথা শেষ হওয়ার আগেই ইলা খুব জোরে চেঁচিয়ে বলল, আই সেড লিভ, লিভ রাইট নাও। শরীফ কিছু না বলে রুম থেকে চলে গেল। রাগে গজ গজ করতে করতে ইলা কান্না করে দিল। বেশি রাগলে ও কান্না করে দেয়, কিন্তু পেটের ভেতরে মনে হয় হাতি দৌড়াচ্ছে। কান্নাও আসতেছে না। 7-5 না ভেবে সামনে রাখা প্লেট নিয়ে খেতে লাগলো। নাস্তা শেষ করে প্লেট রেখে ইলা ভাবতে লাগলো পালানোর উপায়। জানালার কাছে গিয়ে যা দেখলো তাতে ওর চোখ পুরো ছানা বড়া হয়ে গেল। কি তবে সমুদ্রের মাঝে? গার্ডের অভাব নেই। দূর থেকে বুঝলে ভুল হলো না যে সিসিটিভি ক্যামেরাও আছে। আর ওখান থেকে যাবে কোথায়? সমুদ্র পার হওয়ার মতো কিছুই নেই আশেপাশে। রাগে চোখ থেকে আবার পানি বেরোচ্ছে। অনেক চিন্তা করলো, বাট কোনো কিছু মাথায় আসছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় রাত 2টার মতো বাজে। এখনো পর্যন্ত শাওয়ার নেওয়া হয়নি। আর সেই কখন থেকে এক শাড়ি পরে আছে। সব কিছু বিরক্ত লাগছে ইলার কাছে। 7-5 না ভেবে ইলা শাওয়ার নিতে গেল। এর মাঝে একজন দুপুরের খাবার রেখে গেল। প্রায় 1 ঘন্টা পর ইলা বের হলো। শাড়িটা বিছানায় রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতেছিল। হঠাৎ দরজা খুলে অর্ণব ঢুকলো, কিন্তু ইলা এতই বেখেয়াল হয়েছিল যে বুঝতে পারিনি। অর্ণব দরজা আটকে সামনে তাকাতে অবাক ইলা চুলগুলো সবে মাত্র পেছনে দিল। চুলের পানি টুপটাপ করে এখনো পড়ছে। পিছনে ভিজে গেছে, কিন্তু ওর খেয়াল নেই। পিছনে ফর্সা পিঠ যেন অর্ণবকে কাছে টানছে আরো। ওদিকে ইলা পিছনে ব্লাউজের ফিতা বাঁধতে পারছে না, আর চেইনটাও আটকাতে আছে চুলের সাথে। এত রাগ লাগছে ওর নিজের ওপর। একাই কথা বলছে। ওর অবস্থা দেখে অর্ণব খুব জোরেই হেসে দিল। হাসির আওয়াজ শুনে ইলা পেছনে তাকিয়ে ভয় পেয়ে যায়। কি করবে সেটা ওর মাথায় ঢুকছে না। অর্ণব তখনও হাসছে। ইলা হঠাৎ খেয়াল হলো এই হাসিতে কোনো খারাপ উদ্দেশ্য নেই। কোনো ছেলের হাসি এত সুন্দর হয় ওর জানা ছিল না। খুব ইচ্ছে হচ্ছে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে নেক। অর্ণব হাসি থামিয়ে আবার কঠিন চেহারা করল। মিসিলা, আপনি যে একটা গাধা সেটা তো আগেই প্রমাণ করেছেন। আজকে আবার একবার করলেন।
এক মুহূর্ত ইলার চিন্তার উপরে পানি পড়ে গেল। রাগে ওর চেহারা লাল হয়ে গেল। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার অর্ণব চৌধুরী। সরি গাধা না, গাধি হবে। কি বলতে চান আপনি? হ্যাঁ, নিজেকে খুব চালাক ভাবেন? এইদিকে অন্তত ভাবতে পারি আমি অ্যাটলিস্ট নিজের কাপড় ঠিকমতো পরতে পারি। কে বলছে পড়তে পারি না? দেখেছেন আপনি? বেশি কথা বলেন। একে তো এক কাপড় পরে আছি 2 দিন যাবত, আবার কথা বলেন। ও তাই না? তাহলে বাসা থেকে কাপড় শোয়ানো উচিত ছিল, কি বলেন? আর ঠিকমতো কাপড় পরতে পারলে বুঝি কারো চুল ট্রেনে আটকে যায়? ও নো, সব দেখে ফেললো নাকি? বিড়বিড় করে বলতে থাকে ইলা। কি ব্যাপার, এখন বলেন না কেন? আপনার কি? হ্যাঁ, ফাজিল শয়তান কুত্তা বিলাই। এক থাপ্পড় দেবো না বেশি কথা বললে। বেশি বেশি বলবো। অর্ণব রাগে ওর দিকে আগাচ্ছে। এটা দেখে ইলা ভয় শুধু পিছনে যাচ্ছে। একসময় পিছাতে পিছাতে ড্রেসিং টেবিলে আটকে গেল। এদিকে অর্ণব ওর খুব কাছে এসেছে, কি করবে এখন? পেছনে হাত দিয়ে চিরুনি খুঁজে পেল। এরপর অর্ণবের দিকে ছুঁড়ে মারল। অর্ণব সরে যাওয়ায় লাগলো না গায়ে। শিট বলে তাড়াহুড়ো করে পেছন থেকে একটা বোতল নিল পারফিউমের। ছুঁড়ে মারার আগে অর্ণব কাছে টেনে আনলো হাত ধরে। ইলা ভয়ে কাঁপছে, অর্থাৎ অর্ণব আচমকে ওর পেছনে ঘুরিয়ে ফেলল। ইলা কয়েক সেকেন্ডের জন্য শকড, তাও নিজের সামনে বলছে, অর্ণব এসব কি করছেন? ছাড়ুন আমায়। অর্ণব কিছু না বলেই ইলার পিঠে হাত দেয়। ছাড়ুন আমাকে বেয়াদব। অর্ণব কিছু না বলে হালকা করে ইলার চুল সরিয়ে দিল। ইলা হালকা কেঁপে উঠল। ইলার মুখের কাছে কান নিয়ে অর্ণব বলল, দেখুন, কাজের সময় কি আমাকে বিরক্ত করলে আমার মেজাজ খারাপ হয়। অ্যান্ড ইউ নো হোয়াট উইল হ্যাপেন দেন। ইলা ভয় এবার চুপসে গেল। অর্ণব আস্তে আস্তে চেইন থেকে চুল ছড়িয়ে নিচ্ছে, কিন্তু বারবারই ইলা কাঁপছে। অর্ণব ব্যাপারটা বুঝতে পারল, কিন্তু বলল না একবারও। কাজ শেষ হতেই আবার ওকে নিজের সামনে ঘুরিয়ে নিল। থ্যাংক ইউ মিস্টার অর্ণব। অর্ণব কিছু বলল না। কিছুক্ষণ দুজন চুপ থাকার পর অর্ণব শুরু করলো কথা। মিস ইলা, আপনাকে অনেক সুযোগ দিয়েছি, আর সুযোগ পাবেন না। ভালোই দিয়ে দিন। ও, এই জন্য এত সাহায্য? ও, আমি আরো ভালো ভেবেছিলাম আপনাকে। আপনার ভালো খারাপ ভাবে আমার কিছু যায় আসে না। বলবো না তো আগেই বলেছি। কথাটা শেষ করে অর্ণবকে ধাক্কা মেরে চলে যাচ্ছিল, কিন্তু পারল না। তার আগে অর্ণব এত জোরে হাত ধরে টান দিল যে ইলা একদম অর্ণবের বুকে এসে লাগলো। অর্ণব ইলার এক হাত পেছনে নিয়ে জোরে জোরে বলতে লাগলো, খুব ভাব আপনার, তাই না? খুব অ্যাটিটিউড। ভদ্র ভাষায় বললে কানে লাগে না। অর্ণব, ব্যথা লাগছে, ছাড়ুন। অর্থাৎ অর্ণবের মনে হলো এই এত নরম হাত ও ধরেছে। এত নরম হাতও কারোর হতে পারে? ইলা আরেক হাতে অর্ণবকে খুব জোরে খামচে দিয়ে উফ বলে অর্ণব একটু পিছিয়ে গেল। অর্ণবের ফর্সা হাতে অনেকখানি দাগ পড়ে গেল। ইলারও হাতে দাগ পড়ে গেছে। অর্ণব তো এবার রাগে ফেটে পড়েছে। আচমকা ইলার হাত টেনে বিছানায় ফেলে দিল। ইলা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এবার অর্ণব ইলার 2 হাত শক্ত করে চেপে ধরে বলল, আপনি তো আমার সম্পর্কে অনেক ইনফরমেশন কালেক্ট করেছেন, রাইট? ইলা চুপ। আই আস্ক ইউ সামথিং, ড্যাম ইট। বলেই হাত জোরে চেপে দিল। অর্ণব, লাগছে আমার। উত্তর দিতে বলছি। আমার অনেক কিছু জানি। এই পর্যন্ত কোনো রেপ কেস পেয়েছেন আমার বিরুদ্ধে? না, বিকজ ইউ হেড গার্লস। ইয়েস, বাট এইবার এটাও হবে, আর আপনি হবেন ফার্স্ট ভিকটিম। ইলার মুখ 1 সেকেন্ডে রক্তহীন হয়ে গেল। মামা মানে? অর্ণব আরও কাছে এসে বলল, বুঝে দেবো এখন? না প্লিজ, আমার এত বড় ক্ষতি করবেন না। কাল রাত পর্যন্ত আপনার সময়। এর ভেতরে যদি না বলেন তাহলে বি রেডি ফর দ্য কনসিকুয়েন্স। কথা শেষ করে অর্ণব চলে গেল। ইলা মাটিতে বসে পড়ল। আল্লাহ, তুমি আমাকে কোথায় ফেললে? দয়া করে উদ্ধার করো। কান্না করতে করতে ইলা সেখানেই ঘুমিয়ে পড়ল। প্রায় 2 ঘন্টা পর ঘুম ভাঙল। বিছানা ধরে ইলা উঠে তাকাতেই অবাক। রুমটা কি ইলার একটা ছোট খাটো শোরুমের মতোই লাগছে। আলমারি খোলা আর কয়েকটা পার্ট, এক এক পার্টে এক এক রকম ড্রেস। এতক্ষণ পর ইলার খেয়াল হলো ওর শাড়ির পেঁচানো কোনোভাবে ঢাকার মতো। ইলা এত বেশি অবাক যে কিছু মাথায় ঢুকছে না। একটু পর একটা সাউন্ড হলো। ইলা পেটের দিকে তাকিয়ে বলতে লাগলো, ওই, এত খাই খাই করস কেন? হ্যাঁ, একটা ঘুষি মারবো। আমার পেট থেকে সাউন্ড। হুই, আসলেই ক্ষুধা লাগছে।
পরনের কাপড় ঠিক করে দরজার সামনে যেতেই দরজা খুলে গেল। ইলা একটু অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো, এইটা কি কোনো গুহা নাকি যে আমার মনের কথা পরে খুলে গেল? ছাই, ক্ষুধার জ্বালাতে মাথা গেছে। ম্যাম খাইতে আসেন, স্যার আপনার জন্য ওয়েট করছে। হোয়াট? এই রাবিশ আমার জন্য ওয়েট করতেছে? ওকে চল। ইলা এই ফার্স্ট রুমের বাইরের অবস্থা দেখে ইলার চোখ আকাশে। এত হাইফাই বাসা, মনে হচ্ছে ও কোনো রাজার বাসে এসেছে। উপরের দিকে তাকিয়ে হাঁটতেই একটা ধাক্কা খেলো। মাথা উঁচু করে তাকিয়ে সামনে দেখলো অর্ণব। ইস, যেখানে যাব দানবটাকে দেখবো। ছাই কি বললা? না মানে আমি ভাবলাম এত সুন্দর ঘরের মাঝে খাম্মা আসলো কেমনে। এই ভাজির মেয়ে, কি বলতে চাও তুমি? আপনার কানে প্রবলেম, রাইট? আপনি তো অনেক টাকাওয়ালা, ডাক্তার দেখানা কেন? বেশি বলতে শিখে গেছো না? ওয়ার্নিংটা মনে আছে? ইলা চুপসে গেল। ডাইনিংয়ে বসে খাবে, আর রুমে অনেক কাপড় দেওয়া আছে, যা খুশি পরতে পারো। আমি চাই না কেউ দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকুক। কথা বলেই নাক ছিটকে নিল। এত কাপড় লাগবে না আমার। না লাগলে বাসে নিয়ে যেতে পারেন। আফটার অল ইউ আর এ লোয়ার ক্লাস স্ট্রিপ গার্ল অ্যান্ড ইট ক্যান বেনিফিট ফর ইউর মিডল ক্লাস ফ্যামিলি। ইলা কোনো কথা বলল না, চুপ হয়ে থাকলো। এই যে, এখন এখানে দাঁড়িয়ে কেন? যান, কাপড় চেঞ্জ করে আসেন। এত দুর্গন্ধযুক্ত কাপড় আমার বাড়িতে বুয়ারও পড়ে না। ইলা একটা কথার উত্তর না দিয়ে আস্তে করে চলে গেল। আচ্ছা, বেশি বলে ফেললাম হয়তো। ধ্যাৎ। ইলা রুমে চলে গেল, মনটা একদম খারাপ। এইভাবে কেউ কখনোই ওকে বলেনি। চুপচাপ বসে আছে, কখন যে চোখ দিয়ে পানি পড়ছে বুঝতে পারল না। এদিকে এত সময় পর হয়ে গেছে, অর্ণবের মেজাজ আকাশে চড়ে আছে। খুব দ্রুত ইলার রুমে যেতেই দেখলো জানালার গ্রিলে মাথা রেখে হেলান দিয়ে আছে। এই মেয়ে, তোমাকে বলছি না ড্রেস চেঞ্জ করে আসতে? ইলা একদম চুপ, কোনো কথা বলছে না। এই মেয়ে, ঢং দেখো তুমি। একটু ছাড় দিয়েছে বলে মাথায় উঠে গেছো। রাগ দেখা অর্ণব চৌধুরীর সাথে। ইলা এবার মুখ তুলে বলল, আপনার কাপড় আপনি নেন, আমার কিছু লাগবে না। বুঝেছি, মুখের কথা গায়ে লাগে না, হাত দিয়ে কাজ করতে হবে। ইলা এবার বড় বড় চোখ করে চাইলো। অর্ণবের হাত দিয়ে ইলাকে টেনে আলমারির সামনে আনলো। একটা লাল জামা পছন্দ করে ওর হাতে দিয়ে বলল, যাও পরে আসো। না আমি যাব না। হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলো। তুমি কি চাও যে আমি পরিয়ে দিই? ইলা বুঝতে পারলো জেদ দেখে লাভ নেই, কাপড়টা হাতে নিয়ে চলে গেল। অনেক সময় পর ইলা বের হয়ে আসলো। অর্ণব ইলাকে দেখে হা হয়ে আছে। ইলা আস্তে করে পা ফেলে সামনে আসছিল, যেন কোথাও লুকিয়ে পড়বে। ওইদিকে অর্ণব কোনোভাবে নিজেকে কন্ট্রোল করলো। এই যে, একটা ড্রেস চেঞ্জ করতে এত সময় লাগে? আমার যত খুশি সময় নিব, আপনার কি সমস্যা? হ্যাঁ, অর্ণব বুঝতে পারলো এখন অনেক কথা হবে, তাই ইলার হাত টেনে ওকে বাইরে নিয়ে যাচ্ছিল। এই শয়তান, আমার হাত ছাড়ুন। কথায় কথায় এত হাত ধরেন কেন, নির্লজ্জ? অর্ণব কতটা শুনে ইলাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। উফ, এই কুত্তা বিলাই ওইভাবে ফেলাইলেন কেন? এই ফাজিল আমাকে এখানে কেন আনছে? হ্যাঁ, এই মেয়ে, বেশি কথা বলবে তো এখানেই মেরে ফেলবো। মারুন, আমাকে মেরে ফেলেন, এই একটা কাজই পারেন। আমি কি পারি আর না পারি কালকে দেখবা। কথাটা বলে ইলা দৌড় দিল অন্যদিকে পালানোর জন্য, কিন্তু কপাল খারাপ, আবার ওই শরীফের হাতে ধরে আটকে দিল। ইলা খুব করুণভাবে শরীফের দিকে চাইলো। এই চোখ যেন শরীফের ভিতর কেঁপে উঠল। খুব ইচ্ছে হচ্ছিল যেতে দিতে, কিন্তু কর্তব্য তাকে আবার আটকে দিল। এতক্ষণে অর্ণবও এসে পড়ল। ইলার চুলের মুঠি ধরে বলল, খুব পালানো ইচ্ছে, আজকে পালানো কাকে বলে শেখাবো। ইলা কান্না করছে আর চুল ছাড়ানোর চেষ্টা করছে। অর্ণব ইলাকে আচমকা কাঁধে তুলে নিল। ইলা ছুটে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এইদিকে শরীফের আর সহ্য হচ্ছে না। ও কিছু বলার আগেই অর্ণব বলে উঠল, শরীফ তুই যা, আমি একটু পরে আসছি। তারপর ইলাকে নিয়ে রুমে ঢুকে দরজা আটকাতে দিল, বিছানায় নিয়ে ফেললো। তারপর ইলা উঠে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। একসময় অর্ণব রাগের মাথায় খুব জোরে চড় মারল। ইলা তখনই মাথা ঘুরে বিছানায় পড়ে গেল। অর্ণব দেখলো ঠোঁটের কিছু অংশ কেটে গেছে, ফর্সা গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট হয়ে আছে। অর্ণব ইলাকে ঠিকভাবে শুইয়ে রক্ত মুছে দিল। ইলাকে ছেড়ে উঠতে যাবে, ঠিক তখনই ইলা অর্ণবের হাত ধরে হালকা টান দিল। অর্ণব অবাক হয়ে পিছনে ফিরে দেখে ঘুমন্ত অবস্থায় হাত টান দিয়েছে।
ইলা বিড়বিড় করে যে কিছু বলছে বোঝা যাচ্ছে না। হাতটা ছাড়িয়ে ইলার উপরে একটা চাদর টেনে দিয়ে ও চলে আসলো। রাতে ইলা চোখ খুলে নিজেকে বিছানায় দেখে সব মনে করার চেষ্টা করলো। অজ্ঞান হওয়ার আগে সবই মনে পড়লো। বিছানায় দেখে সব মনে করার চেষ্টা করলো। অজ্ঞান হওয়ার আগে সবই মনে পড়লো। হঠাৎ ঠোঁটের সাইডে ব্যথা অনুভব করলো। আয়নায় দেখে বুঝলো কেটে গেছে। খুব রাগ হলো ইলার। টেবিলে তাকাতেই দেখলো খাবারের প্লেট। প্রচুর ক্ষুধা থাকার কারণে 7-5 না ভেবে খেয়ে ফেললো। খাওয়া শেষে জানালার পাশে বসলো। সমুদ্রটা দেখে কেমন ভালো লাগে। ও কোথাও আছে তাও জানে না, কালকে কি হবে তাও জানে না। সারাদিন এত ঘুমানোর ফলে চোখে কোনো ঘুম নেই। হঠাৎ মনে পড়লো বাসার কথা। কেউ কি জানে ও যে নিখোঁজ? ইতুর আজকে বিয়ে হয়ে গেছে। ও কিভাবে নিয়েছে আমাকে হারিয়ে যাওয়া? আবার কান্না করছে ঈশা। আদৌ কি বের হতে পারবে কখনো? ভোরের দিকে তাকিয়ে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে শরীফ বসে আছে। ইলার রাগ যেন মাথায় উঠে গেল। এখানে কি হ্যাঁ দেখতে আসছেন? কালকের পর মরে গেছি না বেঁচে আছি, নাকি একা রুমে মেয়ে দেখে নিজের লালসা মিটিয়ে নিতে আসছেন? দেখো, ভুল ভাবছো, আমার কথা শোনো। ইলা সামনে এসে শরীফকে চড় মেরে বসে। আচমকা এটার জন্য প্রস্তুত ছিল না শরীফ। গেট আউট ফ্রম হেয়ার। শরীফকে ধাক্কা দিয়ে বের করে যাবে তখন কিন্তু তার আগে ব্যালেন্স হারিয়ে পড়তে নেয়। কিন্তু শরীফ ইলাকে ধরে নিজের কাছে টেনে আনে। ইলা এক মুহূর্তে স্পিচলেস হয়ে যায়। শরীফের ইচ্ছেও ছিল সব সময় এখানেই থেমে যাক। কিছুক্ষণ বাদে ইলা নিজেকে সামলে আপনি চলে যান। শরীফ কথা না বাড়িয়ে চলে গেল। বেশ কিছু সময় বাদে একজন মহিলা আসলো রুমে। ইলাকে এরপর যা বলল তাতে ইলা যেন আকাশের চাঁদ হাতে পেল। মহিলা ইলাকে জানালো অর্ণব 2 দিনের জন্য বাইরে গেছে। ইলা যেন এই 2 দিন কোথাও ঝামেলা না করে। মহিলা চলে যাওয়ার পর ইলা খুশিতে নাচতে থাকে। ইলা মনে মনে বলতে লাগলো, যাক বাবা, এই শয়তানের অত্যাচার থেকে 2 দিন অন্তত বাঁচা গেল। আজকে অনেকদিন পর ইলা এত খুশি। গুনগুন করতে করতে আলমারি খুলল। কি পরবে তাই ভাবছে। হঠাৎ একটা লাল শাড়িতে চোখ আটকে গেল। তখনই মনে পড়ে গেল ইতুর কথা। ওর বিয়েতেও ও লাল শাড়ি পরার কথা। কিন্তু কপালের দোষে আজ এখানে। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল। তারপর ভাবলো, না, এই 2 দিনের ভেতরে আমাকে উপায় বের করতে হবে। তারপর শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। এদিকে অর্ণব সবই দেখছে। কিভাবে তাই তো? ইলার রুমে যে আগেই সিসি ক্যামেরা লাগানো তা ইলা জানতো না। অর্ণব খুব মজা পাচ্ছিল ইলার কাজকর্ম দেখে। আজকে জার্নি অর্ণব এর মোটেও খারাপ লাগছে না। বেশ কিছু সময় অপেক্ষার পরে অর্ণবের মেজাজ খারাপ হয়ে গেছে। এত টাইম লাগে নাকি? একটু পর ইলা বেরিয়ে আসলো। ভেজা চুলে পেছনে তোয়ালে দিয়ে বাঁধতে বাঁধতে ইলা বেরোয় আসলো। শাড়িটা বিছানায় রেখে ফ্যান চালিয়ে দিল। শাড়ি পরতে যেয়ে ভিজে গেছে। অর্ণব তো হা হয়ে তাকিয়ে আছে ইলাকে দেখে। এভাবে কখনো দেখেনি। পরক্ষণে মনে হলো এ কি করছে, কারোর প্রাইভেসি এভাবে নষ্ট করা ঠিক হবে না। তাই ফুটেজ অফ করে দিল। কিন্তু ওর মন ইলার কাছেই টানছে। খুব ইচ্ছে হচ্ছে মন ভরে ইলাকে দেখতে। এই যা, কি ভাবছি আমি? ও আমার শত্রু না আর কিছু। ওইদিকে ইলা খুব সুন্দর করে তৈরি হলো। একজন মহিলা দুপুরে খাবার দিতে ঢুকলো। ইলাকে দেখে উনি তো অবাক। পুরো নতুন বউ। মুখ দিয়ে কথা বের হয়ে গেল। ইলা কিছুটা অপ্রস্তুত হয়ে গেছে কথা শুনে। তাও নিজেকে সামলে বলল, আন্টি, আপনি এই বাসায় অনেক বছর কাজ করেন? মহিলা কোনো উত্তর দিল না। আন্টি কিছু বলেন। আমাকে খাবার দিতে বলা হয়েছে, বাড়তি কথা বলা নিষেধ। বলেই চলে গেল। ইলার মনটা খারাপ করে ফেলল। তাও দুপুরে খেয়ে জানালার সামনে বসলো। আজকে মনে হয় বৃষ্টি হবে। বাসে থাকলে ভেসে যেত আর ঠান্ডা লাগিয়ে মার বকা খেত। অনেক স্মৃতি মনে হচ্ছে। এদিকে অর্ণবের প্রথম দিনের মিটিং শেষ। কোনো কারণবশত দ্বিতীয় দিনেরটা ক্যান্সেল। তাই ও বাড়িতে আসছে। হ্যালো শরীফ, একটু জালালের সঙ্গে কথা বলে আমাদের কালকে মিটিংটা ফিক্স কর। আমি আজকে বাসায় আসবো, তুই এখনই বের হয়ে যা। শরীফ মুখে হ্যাঁ বললেও মনে মনে কষ্ট পেল। আচ্ছা বলে ফোন রাখলো। ওর খুব ইচ্ছে ছিল আজকে ইলাকে সব বলবে, কিন্তু আবার কাজ। মেজাজ খারাপ করে চলে গেল। এদিকে সন্ধ্যায় ইলা ঘুম থেকে উঠলো। ফ্রেশ হতেই মাথায় প্ল্যান আসলো। কেউ আছেন? পানি লাগবে, পানি দিন। বেশ কিছুক্ষণ চেঁচামেচি করার পর একজন দরজা খুলে ঢুকলো। পানি রাখার জন্য ভেতরে ঢুকতেই ইলা দরজার কোণ থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে দরজা আটকে দিল। মহিলা ভেতর থেকে দরজা ধাক্কা দিতে লাগলো। ইলা দৌড়ে সামনে আসলো হলরুমে, কিন্তু দরজা কোনোভাবেই বুঝতে পারলো না। এমন সময় আওয়াজ হলো, এই মেয়েকে ধরো, পালাচ্ছে।
ইলা কোথায় যাবে বুঝতে পারছিল না। সিঁড়িতে কোনো মতে উপরে উঠে গেল। ভাবলো ওখানে লুকিয়ে থাকবে, পরে সুযোগ দেখে বের হবে, কিন্তু গার্ডদের আওয়াজে মনে হলো কাছে এসে পড়েছে। ইলা একটা রুমে ঢুকে গেল আর সোফায় পিছনে লুকিয়ে গেল। একটু পর রুমে যা দেখলো, ইলা ভয় চুপসে গেল। ওয়াশরুমের দরজা খুলে অর্ণব বেরিয়ে আসলো। ইলা এবার স্পিচলেস হয়ে গেল। ইভেন মাথায় কাজ করছে না, অফ করে দিয়েছে। নিজের কপালে বাড়ি দিতে দিতে বিড়বিড় করে বলছে, এত বড় বাড়িতে আমাকে একা কেন এই শয়তানের রুমে লুকাতে হলো? আল্লাহ, আজকে আমার শেষ দিন, মাফ করে দাও। এদিকে অর্ণব আয়নার সামনে চুলগুলো মুছতে মুছতে কারোর বিড়বিড়ের আওয়াজ পেল। একটু অবাক হয়ে ভাবতে লাগলো, রুমে আমি ছাড়া তো কেউ নেই, তাহলে এই মেইলে গলা কি কথা বলছে? কে এখানে? আশেপাশে কেউ নেই, কোনো আওয়াজও নেই। আচ্ছা, আমি ভুল ভাবছি হয়তো। ওইদিকে ইলার আত্মার পানি যেন শুকিয়ে গেছে। এই বুঝে ধরা পড়ে গেল। দূর থেকে অর্ণবকে দেখেছে ইলা। ওইদিকে চোখ চড়ক গাছে উঠে গেল। এত হ্যান্ডসাম কেমনে হয় কেউ? 6 প্যাক বডি, চুলগুলো বাতাসে হালকা উঠছে। লম্বাও কম না, 5 ফুট 11 হবে হয়তো। এমন ছেলের ওপরে কে না ক্রাশ খাবে? তাও ইলা নিজেকে সামনে বলল, এই শয়তানের উপরে আমার ক্রাশ? ফজিল বজ্জাত লোক। অর্ণব টাওয়াল রেখে একটা শার্ট পরে নিল। এদিকে ইলা হঠাৎ দেখে একটা তেলাপোকা সোফার নিচে বারবার উঠছে। ইলা খুব ভয় আছে, বারবার তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তেলাপোকাও সেই সাহসী, আরও বেশি উঠতে আসছে। ইলা তো ভয়ে শেষ। এমন সময় সত্যি তেলাপোকা উড়ে এসে ইলার শাড়িতে বসলো। ধৈর্যের বাঁধ ইলার ভেঙেই গেল। তেলাপোকা, বাঁচাও। বলেই সোফার কোণ থেকে শাড়ি ঝাড়তে ঝাড়তে বেরিয়ে আসলো। অর্ণব পেছনে আওয়াজ শুনে তাকিয়ে দেখে ইলা। ও পুরোপুরি অবাক, ও কিভাবে আসলো? ওইদিকে তেলাপোকাটা আবার উড়া শুরু করে দিল। ইলা ভয়ে দৌড়ে অর্ণবকে জড়িয়ে ধরল। অর্ণব এক মুহূর্তের জন্য অবাক, কি হচ্ছে এসব? আমাকে বাঁচান, বাঁচান, তেলাপোকা। এত জোরে চেপে আছে যে অর্ণব ছাড়াতেও পারছে না। ইলা, ছাড়ো আমাকে। বাঁচান, আমাকে কামড় দেবে। অর্ণব এক ধমক দিল। এবার ইলার বোধ হলো। ইলা অর্ণবকে ছেড়ে দাঁড়ালো। কই দিলে বোকা? ওই যে। বলেই পিছনে ফিরতেই দেখে নাই। কই তোমার মাথায়? না মানে ছিল তো ওইখানে। চুপ, একদম চুপ। রুমের বাইরে কি হয়ে আসলো তুমি? ইলা একদম চুপ। আই আস্ক ইউ সামথিং। ইলা এবারও চুপ। অর্ণবের রাগ এবার 7 আসমানে। ইলার হাত পেছনে নিয়ে মোচড় দিয়ে বলল, কিছু জিজ্ঞেস করছি, শুনতে পাও না? ইলা এবারও চুপ, শুধু নিঃশব্দে পানি ফেলছে চোখের। অর্ণব ইলাকে আরও কাছে টানলো আর হাতে জোরে মোচড় দিল। এবার ইলা খুব জোরে আহ করে উঠল। কান্না কান্না করতে করতে ইলা বলল, আমি রুম থেকে পালিয়েছিলাম, কিন্তু কি ভাগ্য দেখুন, আপনার কাছে আসতে হলো। এক কাজ করুন, হাতকে ভেঙে পাও ভাঙেন, যাতে আর বের হতে না পারি। অর্ণব অবাক হয়ে ওর কথা শুনছিল, কারণ এই কয়দিনে এভাবে কথা বলেনি ইলা। হাতটাকে ছেড়ে দিল। এমন সময় দরজায় নক হলো। কে? বস, আমি টনি। কি ব্যাপার? স্যার, মেয়েটিকে পাচ্ছি না। ও আমার কাছে আছে, তোমরা যাও। ওকে স্যার। ইলা মাটিতে বসে কান্না করছে। অর্ণব কি বলবে ভাবতে পারছে না। ভালো করে ওর দিকে তাকাতেই দেখে লাল শাড়ি পরে আছে। ওর চোখ দিয়ে পানি পড়ছে, তাও খুব সুন্দর লাগছে। মেয়েটা যে কি কান্না করে ও সুন্দর করে। মনে মনে এইসব ভেবে একটু হেসে দিল। তারপর মনে মনে গেল না ও কি ইমোশন দেখাচ্ছে, না, ওকে কঠিন হতে হবে। একটু ইতস্তত করেই অর্ণব ইলার পাশে বসলো। মে শোনো। ইলা আচমকা অর্ণবকে জড়িয়ে ধরে। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কোথাও কিছু বলবো না, আমি বাসায় যাব। কান্না মাখা গলায় কথাগুলো শেষ করতেই আবার কান্না করছে। অর্ণবের শার্ট ভিজিয়ে দিয়েছে, কিন্তু অর্ণব ওকে মোটেই ছাড়ছে না। ওই অবস্থায় অর্ণব বলল, জান তুমি তুমি এখন কোথায়? ইলা এবার অর্ণবকে ছেড়ে বলল, কই আমি? উই আর নাও ইন মালয়েশিয়া। হোয়াট? ইয়েস ম্যাম। ইলার কান্না ওখানেই আটকে যায়। এবারও কি বলবে ভাষা পাচ্ছে না। তুমি আমাকে বলো রেকর্ডিং কোথায়? ইলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার আলমারিতে একটা গোপন ড্রয়ার আছে, হাতের বামে, সেখানে।
অর্ণব বেশ খুশি হয়ে বলল, ঠিক আছে, কিন্তু যদি না হয় তাহলে বাসায় কথা ভুলে যাও। ইলা কিছু বলল না। ইলা উঠতে গেলে কিন্তু শাড়িতে আটকে পড়ে যেতে নিল আর অর্ণব ওর কোমর ধরে টান দিল। ইলা ঝুঁকে অর্ণবের মুখের কাছে চলে আসলো। ইলা কিছুটা বিব্রত হলো। অর্ণবও ছেড়ে দিল। অর্ণব পেছনে থেকে বলল, এই শোনো। ইলা যেন চাইছিল অর্ণব তাকে ডাকুক। ওর চেহারা মুহূর্তে লাল হয়ে গেল। তাড়াতাড়ি পেছনে ঘুরে শাড়ি ছাড়া রুমে থাকবে না, জানাই তো তোমার রূপে অনেকে যায়, আর শাড়ি ছাড়া অন্যরকম লাগে। বলি অর্ণব ভাবলো কি বলে ফেললাম। আপনি কিভাবে জানলেন? তার মানে ওই দিন শাড়ি আপনি দিয়েছিলেন শরীরে? ইলা চোখ বড় বড় করে ওই বলল, আপনি আমাকে টাচ করেছেন? কই কই হাত দিয়েছেন? অর্ণব চুপ করে আছে, কারণ আসলেও ওই দিন ও টাচ করেছিল ইলাকে। ওই বলছেন না কেন? এবার অর্ণব একটু দুষ্টমি করে বলল, সাবধানে। ইলা তো টাসকি খায়। ও ছুটে এসে অর্ণবকে মারতে লাগলো। অর্ণব আচমকা মেরে অবাক হলো, কিন্তু ও তখন ইলাকে আটকাতে চাচ্ছে, কিন্তু ইলা তো থামছেই না। শয়তান কুত্তা বিলাই লুচ্চা, আমাকে টাচ করছেন? অর্ণব একসময় ওর মার খেতে খেতে ঘুরতে লাগলো। আবারও ইলার শাড়ির কুচিতে পা দিয়ে টাল সামলাতে না পেরে অর্ণবকে বিছানায় পড়ে গেল। তারপর অর্ণব ইলাকে অবাক করে দিয়ে ইলা অর্ণবকে নিয়ে পড়ে যায় বিছানায়। ইলা এমনভাবে পড়েছে যেন ওর মুখ অর্ণবের বুকে লুকিয়ে আছে। অর্ণব কিছুক্ষণের জন্য একদম অবাক হয়ে গেল। এদিকে ইলা খুব বেশি লজ্জা পেয়ে গেল। ও মোটেও এমন কিছু চায়নি। অর্ণবের বুকে শুয়েই ভাবছে না জানি অর্ণব কি ভাবছে। ইলা মুখ উঠিয়ে অর্ণবের দিকে তাকালো, খুব বেশি লজ্জা পেয়ে গেল। ইলা অর্ণবকে ছেড়ে উঠতে নিল, আর ঠিক তখনই অর্ণব ইলার কোমরটাকে টান দিয়ে ওকে ঘুরিয়ে বিছানায় শুয়ে দিল। হঠাৎ এমন আচরণ ইলা ভয় পেয়ে গেল। অর্ণব ইলার খুব কাছে, এখন দূরত্বটা এখন শুধু কয়েক ইঞ্চি। এবার আরও অবাক করে দিয়ে অর্ণব ইলার গলায় নিজের ঠোঁট বসিয়ে দিল। ইলাই নতুন অনুভূতিতে একদম অবাক। ইলার কেন যেন অর্ণবকে সরাতে ইচ্ছে হচ্ছে না। বেশ কিছুক্ষণ দুজন এভাবেই ছিল। এবার অর্ণব ইলার দিকে তাকালো। লজ্জায় ইলার চোখ বন্ধ করে আছে। ইলার ঠোঁটে অর্ণবকে খুব বেশি টানছে, তাই ইলার ঠোঁটের কাছে গিয়ে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অর্ণবের ফোন বেজে উঠল। ইলা চোখ খুলতেই এমন অবস্থা পেয়ে খুব বিব্রত হয়ে যায়। অর্ণব ইলাকে ছেড়ে ফোন ধরে। ইলা কোনো মতে শাড়ি ঠিক করে দাঁড়ায়। ভাবতে কেমন লাগছে, অর্ণবর এত বেশি কাছে ছিল। ইলা চলে যাচ্ছিল, ঠিক তখনই শাড়ির আঁচলে টান খেল। পিছনে ফিরে দেখে অর্ণব। কোথায় যাচ্ছ? রুমে। আবার পালিয়ে গেলে? এখানে আর পালানোর সুযোগ নেই। এখন বুঝতে পারলে? কেউ না বললে কিভাবে জানবো? আচ্ছা, রুমে যাও, কালকে কাজ হয়ে গেলে পড়ছো বাসায়। কেন যেন মনটা খারাপ হয়ে গেল একটু। যাও। শাড়ি ছাড়ুন। ও সরি। ইটস ওকে। তারপর দরজার কাছে আসলো। খুলতে বাট পাচ্ছিল না। দরজাটাও যেন অর্ণবের মতোই লম্বা। এটা দেখে অর্ণব সামনে আসলো, একদম ইলার গা ঘেঁষে দাঁড়ালো। আস্তে করে দরজা খুলে বলল, যাও। এখন ইলা নিজের রুমে। লাস্ট কিছুক্ষণের জন্য সব কিছু মনে করছে। আচ্ছা, কি হয়ে গেল? অনেক সময় যাবৎ চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল ইলা। এদিকে অর্ণব কিছুই বুঝতে পারছে না ও কিভাবে এমন কিছু করলো যেটা কখনোই সম্ভব নয়, সেটাও করেছে। ইলা ওকে এত বেশি কাছে টানছে কেন? না, ও অর্ণব চৌধুরী এর মনে কোনো মেয়ের জায়গা ছিল না, হবেও না। আর কালকেও ইলার ফিরে যাওয়া হয়তো নিশ্চিত হবে। সো আই হ্যাভ টু বি স্ট্রিক্ট। এইসব ভেবে অর্ণবও ঘুমিয়ে গেল। ভাগ্য কি লিখেছে তা হয়তো কেউ জানতো না, তাই কাছে আসার ভুল দুজনেই করে বসলো। পরের দিন ঘুম ভাঙতে ইলার কেমন জানি ভালো লাগছিল। কিসের জন্য সেটা নিয়ে নীলা কনফিউজড। এদিকে অর্ণব ঘুম থেকে উঠে দেখে 10টা বাজে। শিট, আমি এতক্ষণ কীভাবে ঘুমিয়ে থাকলাম? আজকে মর্নিং ওয়াকটা করা হলো না। সব এই মেয়ের দোষ, যখন থেকে আসছে ঝামেলা করেই যাচ্ছে। সারাদিন এমন তেমন করেই কাটলো ইলার। ও শুধু অপেক্ষা করে গেছে কখন ওকে ছেড়ে দিবে। রাত 8টা, কেউ রুমের দরজা খুলছে মনে হলো। ইলা তাকিয়ে দেখে অর্ণব। ইলা বিছানা থেকে তাড়াতাড়ি করে নেমে ওর কাছে গেল। পেয়েছেন? ওয়াও,
ইউ আর অ্যান অ্যামেজিং অ্যাক্ট্রেস। হোয়াট ডু ইউ মিন? ও রিয়েলি? ইউ ডিড নট গেট ইট? আমি কি করলাম আবার? তুমি মিথ্যে কথা কেন বললে যে ওখানে রেকর্ডার আছে? মিথ্যে কেন বলবো? না বললে ওখানে নেই কেন? ইলা অনেক অবাক হলো। মানে কি আপনি মিথ্যে বলছেন? আমি কেন মিথ্যে বলবো? তা না হলে কি, আমি সেদিন ওখানেই রেখেছিলাম। আর আপনি চান না আমার মতো সুন্দর মেয়েকে ছাড়তে, তাই আমাকে দোষারোপ করছেন। সুন্দর আর তুমি? তোমার মতো মেয়ে আমি চাইলে কিনতে পারি। এখন কথা না বেঁচে বল কোথায় রাখছিস? অনেক মেয়ে কিনতে পারবেন, কিন্তু আমাকে না। আর একবার বলে দিলাম তো, না পেলে আমার কি দোষ? খুব দিমাগ দেখানো হচ্ছে না? লিসেন মিস্টার অর্ণব চৌধুরী, আপনাকে যা সত্য তাই বলছি। কেন পান নাই আমি জানি না, এখন ডিল অনুযায়ী যেতে দিন। তুমি এখানেই থাকবে যতদিন না আমি পাচ্ছি। ইলা রেগে পুরো শেষ হয়ে যাচ্ছে ওর কথা শুনে মনে হয়। অনেক হয়েছে অর্ণব। বলেই অর্ণবকে ধাক্কা দিয়ে ফেলে দিল আর রুম থেকে বের হতে নিল। ইলার এমন আচরণে অর্ণব একদম অবাক। ইলা, স্টপ দেয়ার। কিছুক্ষণ পর অর্ণব একটা চর মারার আওয়াজ পেল। ঠিক তখনই দেখলো ইলা আবার রুমের ভেতরে এসে পড়ল। অর্ণব একদম অবাক। একটু পর রুমের ভেতরে একটা মেয়ে ঢুকলো। খুব বেশি সাহস তোর, তুই অর্ণবকে ধোকা দিবি, আবার পালানোর সাহস করিস? বলেই ইলা চুলের মুঠোই ধরলো। ইলা ব্যথায় আহ করে উঠল। সিমি, তুমি এখানে? ইয়াহ বেবি, আই হ্যাভ গ্রেট এভিনিং। নাও লুক হোয়াট আই ডু উইথ হার। অর্ণব কিছু বলতে পারছিল না। এই বল, কোথায় রেখেছিস? ইলা কিছুটা শক। ও আশা করে নাই এমন কিছু। এই দিকে দিয়ে উত্তর না পেয়ে সিমি রেগে এত জোরে ইলাকে থাপ্পড় দিল যে ওর এক পাশ কেটে রক্ত বের হচ্ছে। অর্ণব এতক্ষণ সব দেখছিল, এবার আর পারল না। সিমিকে আটকে যাবে তার তখনই ইলা এসে অর্ণবের বুকে পড়ল, কারণ সিমি ওকে দেওয়ালে ধাক্কা দিতে চেয়েছিল। সবকিছু কেমন নিস্তব্ধ হয়ে গেল। অর্ণব এক হাত দিয়ে ধরেছিল, ইলাও তখন দু হাতে অর্ণবের শার্ট খামচে ধরেছিল। দুজনই চুপ, মনে হচ্ছে চারিদিকে কিছুই নেই ওরা ছাড়া। এদিকে সিমি এইটা দেখে জ্বলে যাচ্ছে। পেছনে শরীফ ও দাঁড়িয়ে আছে। ওরা ইলা অন্য কারোর কাছে এটাও নিতে পারছে না। একটু পরে ইলা হাত দুটি ছেড়ে দিল পড়ে যেতে, কিন্তু অর্ণব দু হাতে শক্ত করে ধরল। ইলাকে সামনে ফেরাতেই দেখে ও জ্ঞান হারিয়েছে। ইলা? ওই পাশ থেকে শরীফও বলল, ইলা। অর্ণব, ওকে রাখ, এসব ঢং বুঝতে পারি আমি একদম, দেখলি? অর্ণব এবার শুধু সিমির দিকে তাকালো, তাতেই সিমি চুপ, আর কিছু বলতে পারল না। এদিকে শরীফের সামনে আসলে তাকে দেখেই অর্ণব বলল, ডাক্তার ডাক তাড়াতাড়ি। শরীফ ডাক্তার ডাকতে গেল। অর্ণব খুব সাবধানে ইলাকে শুইয়ে দিল। পিছনে ফিরে সিমিকে রুমে যেতে বলল। সিমিও ভয় কিছু বলল না, চলে গেল। সরি ইলা, আমি জানতাম না এমন কিছু হবে। ইলার এই অবস্থা কী হবে বলি ওকে, যে ওর ফ্যামিলিতে কী অবস্থা? অর্ণব কিছু সময় আগের কথা ভাবছিল। অর্ণব বসে কাজ করছিল, হঠাৎ ফোন আসলো। বস, আমরা আপনার কথা মতো খুঁজেছি কিন্তু নেই। হোয়াট? ভালো করে দেখ। বস, খুঁজেছি আমরা কিন্তু নেই। স্যার, ম্যাডামের ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে। আপনার কথা মতো খোঁজ নিয়ে জানলাম ম্যাডাম, ভাই আর মা ছাড়া কেউ নেই। ভাই স্কুলে পড়ে, ওনার কিডন্যাপিংয়ের নিউজ ছড়িয়ে গেছে। লোকজন অনেক কিছু বলছে। অর্ণব কি বলবে ভেবে পেল না। ওকে, তুমি দেখো ওকে পাও কি না, আমি পরে কথা বলবো। হাতে একটা চাপ অনুভব করতেই অর্ণব বাস্তবে ফিরে আসলো। এদিকে সিমি রাগী রুমে মোবাইল ছুঁড়ে মারলো আর বলতে লাগলো, অর্ণব, ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তোমাকে আমি কি করি। ইলা, এখন কেমন লাগছে? ইলা উঠে বসলো, তারপর অর্ণবকে দেখিয়ে সব মনে পড়ে গেল। খুব জোরেই নিজের হাত ছাড়িয়ে নিয়ে ইলাকে বলল, আপনি এক কাজ করুন, আমাকে একবার মেরে ফেলুন। প্রতিদিন এসব সহ্য করা থেকে একেবারে মেরে ফেলুন। কেউ আপনার কোনো কিছু নিয়ে পুলিশ ও পত্রিকাতে দেবে না। অর্ণব স্পিচলেস হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলবে আর তখনই শরীফ ডাক্তার নিয়ে রুমে আসলো। She is okay now, but be for careful. She is in rest. If this going on, anything can happen. শরীফ অর্ণব দুইজনই একটু ভয় পেল। ডক্টর চলে গেল। ইলা কান্না করছিল। অর্ণব কিছুই না বলে রুম থেকে চলে গেল। ইলা, কান্না করো না। ইলা অগ্নি দৃষ্টিতে শরীফের দিকে চাইল।
কিছুক্ষণ ইতস্তত করে ও চলে গেল। সিমি, সিমি, হোয়ার আর ইউ? ডার্লিং, আমি এখানে। কি হয়েছে? আজকে আমার জন্য এত ডেসপারেট কেন? বলেই অর্ণবের শরীরে টাচ করতে লাগলো। অর্ণব খুব জোরে হাত সরিয়ে বলল, তুমি ইলার গালে হাত তুলেছো কেন? হাউ ডিয়ার ইউ? বিকজ ও পালাতে চাইছে অ্যান্ড ও সত্য বলছে না, তাই। দিস ইজ নান অফ ইউর বিজনেস। নাও গো অ্যান্ড সে সরি টু হার। নো আই ওন্ট। ইয়েস ইউ উইল। আদারওয়াইজ আমি কেমন সেটা তুমি জানো ভালো করি। ভালোবাসার এরকম আরও অনেক গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের খোকনস ফিল্ম চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ। স্টে উইথ আস। শিমের খুব রাগ উঠল। রেগে নিচে ইলার রুমে গেল। অর্ণব পেছনে পেছনে গেল। সিমি ইলার সামনে যেয়ে সরি বলল খুব রাগ নিয়ে। এরপর যেতে যেতে বলল, আমিও দেখে নেব। ইলা সব কিছু নিয়ে খুব অবাক। কয়েক সেকেন্ডে এই কি হলো বুঝতে পারল না। আর কিছু বলার আগেই সিমি চলে গেল। কিন্তু পাশে তাকিয়ে দেখে অর্ণব। অর্ণবকে দেখে আবার রাগ বেড়ে গেল। ইলা, এখন কেমন লাগছে? আপনার এই ঢং অন্য কোথাও করবেন, আমার সামনে না। হোয়াট ইউ মিন? নিজের জিএফকে দিয়ে টর্চার করেও কি আপনার মন ভরেনি? আবার সরি নিয়ে নাটক করছেন। অর্ণব পুরো অবাক। হোয়াট ইউ মিন? আমি ড্রামা করবো কেন? সেটা আপনি জানেন। লিসেন মিসেস ইলা, তুমি আমার বাসায় বন্ধি। আমি চাইলেই কোনো কিছু করতে পারি। বাইরের কারো হেল্প লাগবে না। এখন ভালোভাবে বলছি তাই লাগছে না। কথা বের করার ভাষা আমি জানি, ওকে? এখন আপনি এসেছেন আপনার আসল রূপে। আপনার মতো মানুষ কখনো পরিবর্তন হতে পারে না। ওকে, এখন থেকে যেমন চেয়েছিল তেমনই দেখবে। কথা শেষ করে অর্ণব খুব জোরে দরজা আটকে চলে গেল। সারাক্ষণ ইলা কান্না করলো। কালকের অর্ণব আর আজকের অর্ণব এত পার্থক্য। শুধু শরীরের টানে ওর কাছে আসছে। ও কি ভাবছিল? এদিকে অর্ণব নিজেকে ব্যস্ত রাখতে চাইছে। ইলা কিভাবে ওকে অবিশ্বাস করে কালকের পর। দুজনই দুজনকে ভুলে ভাবছে। 2 দিন কেটে গেল, কেউ কাউকে দেখিনি। ইলার এত কষ্ট লাগছিল। আর অর্ণব তো এই জন্য বাসায় বসে না। বিকেলে অনেক দিন পর আজকে ইলা অবাক হলো অর্ণবকে ওর রুমে দেখে। একটু ওয়াশরুমে ছিল, এসে অবাক হয়ে অর্ণবকে দেখছে। অর্ণব ইলার দিকে একবার তাকালো, তারপর চোখ ফিরিয়ে নিল। ইলাও এটাই করলো। আপনার বাসার মানুষের সঙ্গে কথা বলতে চান? হ্যাঁ, অবশ্যই কথা বলবো। কোথায় ওরা? এক শর্তে। কি? ওয়েট, বলবো। অর্ণব মোবাইলে ভিডিও কল করলো। কল করেই ইলা দেখলো ইলার মা ভাই। ইলা বাকশূন্য হয়ে তাকিয়ে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে শুধু। ওর মা ভাইও কান্না করছে। আম্মু। ইলা মা, কেমন আছিস? মা, আমি বেঁচে আছি, ভালো আছি। মা, তোমরা কেমন আছো? আর আলিফ ভাই আমার কেমন আছিস? আপু, তুই কই আপু? আপু, তোকে ছাড়া কিভাবে ভালো থাকি? এভাবে বেশ কিছুক্ষণ কথা হলো। অনেক হয়েছে, এবার আসল কথা আসি। ইলা আপনার ভাই বলছে ওর কাছে রেকর্ডারের পেন ড্রাইভ আছে। ওর শর্ত ছিল আপনার সাথে কথা বললেই দেবে, তাই কথা বলতে দিলাম। আলিফ, সত্যি কি তোর কাছে? আপু, কিন্তু তোকে ছেড়ে দিলেই তো দিব। ওকে, ছেড়ে দেব, এখন দাও। আপু, কিন্তু তোকে ছেড়ে দিলেই দিব। অনেক বেশি কথা বলছো তুমি। বলেছি মানে দেব। বেশি বাড়াবাড়ি করলে ইলাকেও পাবে না আর। ইলা অর্ণবের দিকে চাইলো করুণ দৃষ্টিতে। আচ্ছা দিচ্ছি, আপুকে কিছু করবেন না। ঠিক সেই সময় যা হলো তা দেখে ইলা অর্ণব দুইজনেই স্তব্ধ। হাতের মোবাইল পড়ে গেল। ইলা আর অর্ণবের সামনে একদল লোক ঢুকলো আর সাথে এলো পাথারি গুলি ছুড়ল সবার উপরে। অর্ণবের লোক সবাই স্পটে ডেথ হলো। ইলার মাও পড়ে গেল। আলিফ শেষ পর্যন্ত পেন ড্রাইভ ধরে রেখেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। মাথা বারবার গুলি করলো। ইলা আর অর্ণব দেখছে এই মুহূর্তে যেন সব থেমে গেছে। এবার স্ক্রিনের সামনে এক মুখোশধারী লোক আসলো। আমাদের বিরুদ্ধে আমরা প্রমাণ রাখি না। নেক্সট টার্গেট তুই, জার্নালিস্ট। আর অর্ণব চৌধুরী, তোর কাউন্টডাউন স্টার্ট হলো এখন। তোকে বরবাদ করে এবার তোর সব শেষ করব। হা হা হা। কল কেটে গেল। ইলা পড়ে গেল অর্ণবের কোলে। অর্ণব ইমার্জেন্সি কল করলো ওর লোকেদের বাংলাদেশে। ওর মাথায় ঢুকছে না যে কার এত সাহস হলো এমন করার। কোনো মতে ইলাকে বিছানায় শুইয়ে ডক্টর ডাকলো। হ্যালো, কাজ হয়েছে? ওকে, গুড।
বাকিটা আমি পরে জানাবো। ফোন রেখে সিমি অনেক খুশি, ওর মনের আশা পূরণ হলো। এবারও সফল হবেই এই ভেবে সে নাচছে। হ্যালো শরীফ ভাই, আমরা ওইভাবেই কাজ শেষ করেছি যেভাবে বলেছেন। ওকে ফাইন, আজকে আর কাজ নেই, সো আজকের জন্য সবাই ফ্রি। যেই কাজ করলে তার জন্য আজকে আমার পক্ষ থেকে পার্টি। থ্যাঙ্কস বস। ফোন রেখে শরীফ মনে মনে হাসছে। ডাক্তার আসছে, ইলাকে চেক আপ করছে। আম্মু, আলিফ দাঁড়াও, যেও না, আমি আসছি। বিড়বিড় করে শুধু ইলা এটাই বলছে। আঙ্কেল, হোয়াট হ্যাপেন্ড টু হার? প্লিজ চেক হার, প্লিজ। Look, she is in great trauma. I have give some injections. She will sleep for some moment, but be careful. Don't give her trauma again. Otherwise, I can't say what will happen. নো নো, আই ওয়ান্ট। থ্যাংক ইউ আঙ্কেল। ডক্টর চলে গেল। এমন সময় অর্ণবের ফোন আসলো। বস, সবাই স্পট ডেট। কিভাবে কি হলো আমরা কেউই কিছু বুঝতে পারছি না। পুলিশ এসে লাশগুলো নিয়ে গেছে। অর্ণব কিছু বলতে পারছিল না, কোনোভাবেই শুধু বলল, ওকে, আমাকে সব ইনফরমেশন দিতে থাকিস। অর্ণব একবারের জন্য ও নিজের রুমে যায়নি। হিসাব মিলাতে পারছে না কোনো। কি হলো কয়েক মিনিটে? জীবন ওকে কম মৃত্যু দেখায়নি, কিন্তু কখনো নিরীহ মানুষকে মারতে এই নিয়ে দ্বিতীয়বার দেখল। প্রথমবারের কথা মনে পড়তে কিছু পুরনো স্মৃতি নাড়া দিয়ে গেল। কখন যে ঘুমিয়ে পড়ল ইলার পাশে মনে নেই। ইলার ঘুম ভাঙতেই দেখলো অর্ণব ওর পাশে শুয়ে আছে, পুরো চেহারা লাল হয়ে আছে। ঠিক তখনই ওর সব মনে পড়ল। আলিফ বলে এক চিৎকার দিল। অর্ণব ধরফর করে উঠে গেল। অর্ণবের এক হাত ধরে, অর্ণব, অর্ণব। আমার আম্মু আর ভাই কেমন আছে? ওরা ঠিক আছে না? অর্ণব চুপ। কি হলো বলো না কেন? ইলা, কেউ বেঁচে নেই। ইলা, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। অর্ণব বলে ইলা চুপ হয়ে গেল। ইলা, ইলা, এই ইলা। ইলা কিছু বলছে না। অর্ণব ভয় পেয়ে গেল। ইলা অনেক সময় পর বলল, অর্ণব, আমি ঢাকা যাব। আমিও আম্মু আর ভাইয়ের কাছে যাব। না ইলা, তুমি শুনেছ ওরা কি বলছে? নেক্সট টার্গেট তুমি। ইলা, আমি রিক্সা নিতে পারবো না। আমার সব শেষ অর্ণব, তোমার পায়ে পড়ে আমাকে যেতে দাও। ইলা, বোঝার চেষ্টা করো প্লিজ। ইলা বুঝতে পারলো এইভাবে অর্ণব মানবে না। ও বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠে পানির গ্লাস নিচে ফেলে দেয়। একটা কাচের টুকরো হাতে নিয়ে বলল যে, আমি তো এতে প্রবলেম, সেই আমিই থাকবো না। অর্ণব এই অল্প সময়ের ঘটনায় একদম অবাক। কিন্তু ইলা হাত কাটার কথা বলেই ও দৌড়ে আসে, কিন্তু ইলা সরে যায়। ইলা, পাগলামি করো না। না, আগে বলো আমাকে নিয়ে যাবা দেশে, তারপর ফিল্ম। হাতে আস্তে কেটে যাচ্ছে, কিন্তু ইলার খেয়াল নেই। অর্ণব এটা থেকে খুব ভয় পেয়ে গেল। ওকে ওকে, আমি নিয়ে যাব, এখন ফেলে দাও। সত্যি? না হয় আমি এরপর কেটে ফেলবো। না, সত্যি নিয়ে যাব। ইলা হাত থেকে ফেলে দিল। অর্ণব কাছে এসে হাত ধরে রাগে বলতে লাগলো, এই, নিজের ক্ষতি করে কি হবে? তুই বলছো না আমি তোমার ভালো চাই? ইলা কান্না করছে। কান্না করতে করতে আবার সেন্সলেস হয়ে গেল। আমাদের দুটো টিকিট বুক করো, আমরা কাল বেরিয়ে যাচ্ছি। আর এই খবর যেন কেউ না জানে। কিছু ঝামেলার কারণে প্রায় 2 দিন পর ওরা ঢাকায় আসলো। অর্ণব ইলার গেট আপ চেঞ্জ করে নিয়ে আসছে, যাতে কেউ না চিনে। ওরা সরাসরি কবরস্থানে গেল কবর জিয়ারত করতে। ওই দিন ও অনেক কান্না করলো। এই ঘটনার প্রায় 1 মাস কেটে গেছে। ইলাকে নিয়ে পরের দিনই অর্ণব চলে গেল থাইল্যান্ড, কারণ ও চায় না ইলার ক্ষতি হোক। ইলা এখন আর বন্দির মতো থাকে না, কিন্তু অর্ণবকে ঘৃণা করে। ওর ধারণা সব কিছু অর্ণবের জন্য হয়েছে। অর্ণবও কোনো কিছু বলে নাই, কেউ কারোর সামনে যায় না। ইলা এখন মোবাইল ব্যবহার করে, কিন্তু কারোর সাথে যোগাযোগ করে না। ও চলে যাইতে চাইলেও অর্ণব আটকে দিছে। ওকে বাসা থেকে বের হওয়া নিষিদ্ধ করছে, কিন্তু বাসায় যে কোনো জায়গায় যেতে পারে। এই 1 মাস যা পরিবর্তন হয়েছে তা হলো শরীফ ইলার অনেক ক্লোজ হয়ে গেছে। কীভাবে, তাই তো? ইলা আর অর্ণব যেদিন ফিরে আসে ওই দিন ইলা অর্ণবকে বলে সে ফিরে যাবে। একটা খুনি ড্রাগ ডিলার এর সামনে সে থাকতে চায় না। যেহেতু এখন স্পষ্ট যে তার কাছে কিছুই নেই, তাই অর্ণব যেন তাকে যেতে দেয়। ইলা, এমন করছো কেন? তুমি জানো যে তোমার কত রিস্ক, তারপরেও কেন?
আমার ব্যাপারে আমি বুঝবো, তোমার সামনে আর এক মুহূর্তও না। তোমার জন্য আমি আজকে একা হয়ে গেছি। আই জাস্ট হেট ইউ। ইলা জানি কষ্ট হচ্ছে, বাট বিলিভ মি, আই উইল শর্ট আউট এভরিথিং। ও, এবার আমাকে মেরে সব শর্ট আউট করবে? শাট আপ ইলা, কিছু বলছি না তার মানে এই না যে তুমি যা তা বলবে। ইউ আর এ কিলার, মার্ডার। আই হেট ইউ, আই হেট ইউ, লিভ মি অ্যালোন। আজকের পর আমার সামনে আর আসবে না। আমি এতটাই হেল্পলেস যে তোমার মতো মার্ডারের কাছে বন্দি। অর্ণব শুধু শুনেই যাচ্ছে, বলার মতো ভাষা ওর নেই। বেশ কিছুক্ষণ পর, ওকে, তুমি এই বাসায় থাকবে। আজকের পর আমার চেহারা কখনো দেখতে পারবে না। তুমি এখানে যা খুশি করতে পারো, মোবাইল ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এমন কিছু করো না যাতে নিজের ফ্যামিলিতে জাস্টিস দেওয়ার আগে তুমি নিজে মরে যাও ওদের হাতে। গুড বাই মিস ইলা, ভালো থেকো। অর্ণব চলে গেল। সেই রাতে ইলা পাগলের মতো কান্নাকাটি করছিল, আর অর্ণব রাগে নিজের হাত কেটে ফেলেছে আয়না ভেঙে। সারা রাত ড্রিঙ্কস করেছে, কেউ জানেই না কি হচ্ছিল। এরপর আর দেখা হয়নি। একদিন ইলা রুম থেকে বের হলো, হঠাৎ কারোর গঙ্গানোর আওয়াজ পেল। সামনে যেতেই দেখে একটা লোক ইনজুর্ড হয়েছে, আর একটা লোক ওইটার ড্রেসিং করে দিচ্ছে, কিন্তু একা পারছে না। তখন ইলা হেল্প করতে গেল। যেই লোকটা সাহায্য করছিল সেই আর কেউ নয়, শরীফ। ইলার খুব রাগ হলো, কিন্তু মানবতার খাতিরে কাজটা করলো। কাজ শেষ করে চলে যাবে তখন শরীফ বলল, আরেকটু সাহায্য করেন না, ওনাকে রুমে নিতে সাহায্য করুন। ইলা আর না বলল না। লোকটা বয়স্ক ছিল, এই বাসায় কাজ করে মনে হলো। ধন্যবাদ স্যার, ম্যাডাম। কি চাচা, বেশি কথা বলো কেন? দাঁড়াও, আসতেছি আমি তোমার জন্য খাবার নিয়ে। না স্যার, কি বলেন আপনি, লাগবে না। একদম চুপ, বসো তুমি। শরীফ চলে গেল। লোকটা একা একাই বলতে লাগলো, শরীফ বাবার মতো পোলাই হয় না। এক অর্ণব স্যার আর এক শরীফ স্যার, আকাশ পাতাল পার্থক্য। শরীফ বাবা খালি পরিস্থিতি শিকার না হলে অর্ণব স্যারের সাথে এইসব খারাপ কাজ করতো না। অর্ণব স্যার ওনার থেকে কিছু শিক্ষা নেয় না। অর্ণব স্যারের কথায় বেচারা সব খারাপ কাজ করে, না হলে এত ভালো মানুষ হয় নাকি? ইলার রাগ অর্ণবের ওপর বেড়ে গেল আরও। এই ছিল শরীফ আর ইলার ক্লোজ হওয়ার শুরু। এর কিছুদিন পর শরীফ ইলার রুমে আসলো। ইরা জানালার পাশে বসেছিল, বাতাসে চুল উঠছে। শরীফের ইচ্ছে করছে চুল সরিয়ে দিতে। জানেন ইলা, আমার আম্মু না, ও সবসময় মন খারাপ হলে জানালার পাশে বসতো। এক মনে কি জানি ভাবতো, কখনো জিজ্ঞেস করে উত্তর পাইনি। আপনাকে দেখে হঠাৎ আম্মুর কথা মনে আসলো। শরীফ নিচের দিকে তাকিয়ে আছে। ইলা যদিও শরীফের ওপর রাগ করে, তাও কিছুটা ইতস্তত হয়ে বলল, আপনার আম্মু কোথায় এখন? কিছুক্ষণ চুপ থেকে শরীফ বলল, আল্লাহর কাছে জানেন ইলা, আপনি হয়তো আপনার পরিবারের মানুষের মৃত্যুর সময় কাছে ছিলেন না, তাদের আকুলতা শুনতে পাননি, কিন্তু আমি এমনই এক হতভাগা যে নিজের পরিবারের মানুষের মৃত্যু নিজের চোখে দেখেছি, কিন্তু কিছুই করতে পারিনি। ইলা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? কারণ আমাকে তো ওদের মতো মেরে ফেলতে চেয়েছিল। আমার 10 বছরের বয়সে আম্মুকে পাশের বাসা নরপিশাচ ভোগ করতে চেয়েছিল, জানেন, তাও আবার আমার সামনে। আমি আম্মু দুজনই বাধা দিই। তার ফলে সেই লোক আমাকে খুব জোরে খাটের পাশে ছুঁড়ে মারে। আমার মাথা থেকে তখন শুধু রক্ত বের হচ্ছিল। আমি আবছা চোখে আম্মুকে দেখছিলাম। তারপর দিন নিজেকে আবিষ্কার করি হসপিটালে। আমি মা বলে চিৎকার দিই, তখন এক নার্স আসে আমার কাছে। এই ছেলে চুপ থাক, এইটা হসপিটাল। আমার আম্মু কই? তোমাকে একাই পাওয়া গেছে ডাস্টবিনের পাশে, এখন রেস্ট করো। মহিলা চলে গেল, কিন্তু আম্মুর চিন্তায় আমি ওইখান থেকে চলে গেলাম। বাসায় এসে দেখি বাসায় তালা। সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারলো না। আজকে 20 বছর পরেও তাকে খুঁজি। আল্লাহর কাছে মনে হয় ভালো আছি। শরীফ কান্না করে দিল। ইলা কিছুই বলতে যাবে, আর তখনই শরীফ বলল, আমাকে ক্ষমা করে দিন। অর্ণব না বললে আপনাকে আনতাম না। আপনাকে আমার পর থেকে এত গিল্টি ছিল যে আপনার সামনে আসতে পারিনি। ভেবেছিলাম আপনাকে মুক্তি করব, কিন্তু তার আগে এত কিছু হয়ে গেল। আমাকে মাফ করে দিন। বলেই কান্না করতে লাগলো। সেই শুরু। ওই দিনের পর থেকে শরীফ ইলার খুব ভালো বন্ধু। যদিও আকারে ইঙ্গিতে শরীফ অনেক কিছু বুঝিয়ে দেয়, তবুও ইলা ইগনোর করে। 1.5 মাস পর আজকে ইলার খুব অর্ণবকে দেখতে ইচ্ছে করছে। এতদিন শুধু ওর ছবি দেখেই কান্না করত,
কেন জানি আজকে ওর চেহারা দেখতে ইচ্ছে করছে, কিন্তু ও যে অর্ণবকে ওর সামনে আসতে না বলেছে। এই 1.5 মাসে একবারও অর্ণব আসেনি। ইলা এর জন্য কষ্ট পাইছে। ইলা ভাবলো আজকে দেখা করবে, যেমনেই হোক। ইলা বাসার কাজের লোকেদের থেকে জানছে অর্ণব রাতে আসে। ইলা ভাবছে সামনে যে কি বলবে। অর্ণবের সম্পর্ক ও যা শুনছে, এরপর ওর সাথে কথা বলা দূরে থাক, ওর চেহারাও দেখার কথা না, কিন্তু ওর কেন যেন ইচ্ছা করছে দেখতে। অনেক সময় ভেবে চিন্তে ঠিক করলো ও লুকিয়ে শুধু দেখে চলে আসবে। আজকে অনেকদিন পর ও সাজবে, কি পরবে তাই না কনফিউজড। হঠাৎ ওর চোখ পড়ে ক্যালেন্ডারের দিকে গেল। 2 মাস হতে আর ঘন্টা বাকি। যেদিন ইলা প্রথম অর্ণবের সামনে বসেছিল, ইলা আলমারি থেকে একটা নীল শাড়ি নিল। ভাবলো আজকে ওর কাছে সরি বলবে। ওর পক্ষে আর একদিনও অর্ণবকে ছাড়া থাকা সম্ভব নয়। এই 1.5 মাসে খুব করে বুঝতে পারছে। আয়নায় নিজেকে দেখে নিজেই অবাক, এত সুন্দর লাগতেছে বলে হা হা করে হাসছে ইলা। অর্ণব চৌধুরী, আজকে দেখো সব ঠিক করবো আমি। রাত 10টা। ইলা চুপচাপ অর্ণবের রুমের সামনে গেল। না, লাইট অফ। আসেনি, খুব বেশি রাত নয় এখন। দাঁড়াও, আজকে অপেক্ষা করলেই খুন করব। দরজা খুলে ভেতরে ঢুকে গেল, কিন্তু লাইট আর জ্বালাই নাই। ভাবলো কেউ যদি এসে পড়ে, অন্ধকারে কই যাচ্ছে তাও বুঝতে পারছে না। এমনই সময় ইলা দরজা খোলার আওয়াজ পেল। কই যাবে করতে করতে সামনে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। ইলা পড়ে যাওয়ার সাথে সাথেই আহ বলে চেঁচিয়ে উঠল, আর সাথে সাথে লাইট জ্বলে উঠল। আলো আসতেই দেখে ও সোফায় পড়ে আছে। হঠাৎ ইলা বলে, কেউ ডাকলো মনে হলো। সামনে তাকাতেই দেখে অর্ণব। অর্ণব তাকিয়ে আছে ইলার দিকে। ইলা অর্ণবের দিকে। কারোর মুখে কোনো কথা নেই, মনে হচ্ছে কত বছর পর দেখছে। ইলা অর্ণবের দিকে তাকিয়ে আছে, আবারও শিটলেস অর্ণবের সামনে। অর্ণব কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু আগের থেকে বেশি হ্যান্ডসাম লাগছে। মুখের হালকা চাপদারি যেন সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। আর অর্ণব তো ওর পরীকে যেন কত জন্ম পর দেখছে। নীল চুড়ি, নীল শাড়িতে ওকে একদম নীল পরি লাগছে। আগের থেকে অনেক শুকিয়ে গেছে, কিন্তু ইলা তার মনের পরি এখনো আছে। দুজনে মনে মনে কত কিছু ভাবছে। ইলা, আপনি এখানে? একজনকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই। শরীফের রুম না এটা, আপনার মনে হয় ভুল হয়েছে। ইলার মুখে এক মুহূর্ত ফ্যাকাশে হয়ে গেল। কোনো মতে নিজেকে সামলে বলল, আমি আপনাকে দেখতে এসেছি। আমার কাছে এত রাতে আমার কাছে আসা ঠিক হলো কি? আমি তো মার্ডারার, রেপিস্ট, প্লে বয়। আপনার ভয় করছে না? কথাগুলি কাটার মতো বাজছে ওর ভেতরে। আমার ভয় কখনোই লাগেনি। আমার থেকে দূরে থাকবেন, আপনার জন্যই ভালো হবে। আপনি যেতে পারেন। কথাটা শেষ করে অর্ণব পেছনে ঘুরে অন্যদিকে যেতেই ইলা পেছন থেকে বলল, আজকে 2 মাস হলো তোমার সাথে প্রথম দেখা হওয়ার। অর্ণব মনে মনে বলল, জানি আমি, কিন্তু আমাকে দুর্বল হলে চলবে না তোমার প্রতি। সো হোয়াট, আমি আপনাকে কোথাও যেতে দিচ্ছি না। আই মিন, আপনি এভাবেই থাকবেন। ইলা পেছন থেকে অর্ণবকে জড়িয়ে ধরল। অর্ণব, আই এম সরি। আমি জানি আমি যা করেছি তারপর আর তোমার কাছে ক্ষমা পাওয়ার যোগ্যতা নেই, কিন্তু প্লিজ অর্ণব, আজকে আমাকে ফিরিয়ে দিও না। আপনি ওই দিন সত্যি বলেছেন, আমি কিচ্ছু মনে করিনি। আর আপনি এখন যান এখান থেকে। আই এম টায়ার্ড। অর্ণব, এমন করো না প্লিজ। অর্ণব নিজেকে ছাড়িয়ে চলে গেল। ইলা চুপচাপ দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ। অর্ণব এত কিছু বলে মোটেও শান্তি পাচ্ছে না। অর্ণব রুমে আসলো, ইলা চলে গেল। অর্ণবের খুব খারাপ লাগছিল, ওর উচিত হয়নি এমন করা। আবার ভাবলো ওকে শক্ত হতে হবে, কারণ ও ইলার কাছে যত আসবে ইলার তত ক্ষতি হবে। এদিকে ইলা এবার কান্না করলো না, কারণ সব কিছুই ওর কর্মফল। ও এতদিন অর্ণবকে বলতে বাধ্য করবে অর্ণবের মনের কথা, সেরাটা কোনোভাবে গেল। এরপর অনেকভাবে ইলা চেষ্টা করেছে অর্ণবের কাছে যেতে, কিন্তু অর্ণবকে দূরে সরিয়ে দিচ্ছে। এরপর 1 সপ্তাহ ইলা অর্ণবের সামনে যায়নি, শুধু দেখতে থাকে অর্ণব কি ফিল করে। কিন্তু অর্ণব তো আসলেই না, বরং ইলা আর থাকতে পারল না। 1 সপ্তাহ পরের কথা, ইলা ভাবলো আজকে কিছু বানাবে অর্ণবের জন্য। আজকে শিওর ইমপ্রেস হবে, কারণ রান্না দিয়ে শুনেছে মেয়েরা ছেলেদের বেশি ইমপ্রেসড করে। তারপর রান্নাঘরে গিয়ে কাজ শুরু করে দিল। 2 ঘন্টা পর অর্ণবের জন্য স্যুপ, চিকেন ফ্রাই, পাস্তা নিয়ে উপরে গেল।
আজকে অর্ণব বাসায় আসছে এইটা ইলা জানে। কত কিছু চিন্তা করছে সিঁড়িতে উঠতে উঠতে। ইস, আজকে সিঁড়িও শেষ হয় না। অবশেষে ভয় ভয় দরজা খুলল, কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকে যা দেখলো তাতে ওর হাত থেকে পুরো ট্রে পড়ে গেল। ইলা কিছু সময় স্ট্যাচু হয়ে গেল। অর্ণব নিচে পড়ে আসে রক্তাক্ত অবস্থায়। ইলার মাথায় কাজ করছিল না, কেমন করে কি হলো। ও দৌড়ে অর্ণবের কাছে গেল। অর্ণবের পিঠে একটা গুলি লেগেছে। অর্ণব, অর্ণব, ওঠো, উঠছো না কেন? ইলা দৌড়ে বাইরে গিয়ে সবাইকে ডাকলো। 3 ঘন্টা যাবৎ অর্ণব ওটিতে আছে। ইলা শুধু কান্না করছে। শরীফ কেন যেন এটা নিতে পারছে না, তবুও ও এইসব মাথায় রাখলো না, কারণ এখন অর্ণব হাসপাতালে। ইলা কান্না করো কেন? ইলা হঠাৎ এই প্রশ্ন শুনে শরীফের দিকে তাকালো। কি বলতে চাও? আমি কি এখন হাসবো? মাথায় রাখলো না, কারণ এখন অর্ণব হাসপাতালে। ইলা কান্না করো কেন? ইলা হঠাৎ এই প্রশ্ন শুনে শরীফের দিকে তাকালো। কি বলতে চাও? আমি কি এখন হাসবো? না মানে অর্ণব তোমার এত ক্ষতি করলো, তারপরেও আমি ওকে ভালোবাসি। শরীফের বুকে কেউ মনে হলো অ্যাসিড ঢেলে দিল। তারপর নিজেকে সামলে বলল, কিভাবে সম্ভব? ইলা কিছু বলতে যাবে, তার তখনই ডক্টর ওটি থেকে বের হলো। ইলা ছুটে গেল। ডক্টর, ও কেমন আছে? ওর কিছু হয়নি তো? Calm down. He is fine but weak. When we discharge him, please take good care. Otherwise, the injured may become serious. ওকে ডক্টর, থ্যাংক ইউ। ক্যান আই গো ইনসাইড? Yes, sure. থ্যাংক ইউ। ইলা আমি ডক্টরের সাথে কথা বলে আসি, তুমি থাকো। অর্ণব এখন কেমন লাগছে? ইলার চেহারা দেখে বুঝতে পারলো ও যে খুব কান্না করছে। তাও অর্ণব নিজেকে সামলে বলল, ভালো আছি, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কি বলছো? আমি কই বাঁচালাম? কিভাবে কি হলো? সেটা আপনার না জানলেও চলবে। আমি রেস্ট করব, এখন আপনি যেতে পারেন। অর্ণবের ব্যবহারে ইলা কষ্ট পেল অনেকে। ও চলে গেল। 2 দিন পর অর্ণবের ডিসচার্জ হলো। বাসায় আসলো, ইলার সাথে যায়নি আনতে। অর্ণব অনেক খারাপ লাগছিল, রাগ উঠল। মনে মনে বলতে লাগলো, ঢং করে 2-3 দিন আসলো, এখন বাসে যাবে, এখন আসতে পারলো না। 30 মিনিটের ভেতরে বাসে চলে আসলো। ওর হাতে আর পিঠে গুলি লাগায় হাত পুরো গলার সাথে আটকে ব্যান্ডেজ করে দিয়েছে। অর্ণবের এইভাবে রাখতে খুব বিরক্ত লাগছে, কিন্তু কিছু করার নেই। কলিং বেল চাপার আগেই দরজা খুলে গেল। অর্ণব একটু টাসকি খেয়ে গেল। গেট দিয়ে ঢুকতেই আরও অবাক হলো, পুরো ফুলের গালিচা। সামনে তাকিয়ে দেখে ইলা মিটিয়ে মিটিয়ে হাসছে। এটা দেখে আর একটু ভ্যাবাচেকা খেয়ে গেল। একটু রাগ দেখিয়ে বলল, এই মেয়ে, এইসব কি? দাঁত বন্ধ করে বলবেন কি হচ্ছে এসব? এবার ইলা ওকে আরো অবাক করে দিয়ে দৌড়ে ওর কাছে এসে ওর একটা হাত ধরলো, টেনে সামনে নিয়ে যাচ্ছে। অর্ণব কিছুই বুঝতে পারছে না। ইলা রুমে নিয়ে ইলা বলল, এই যে অর্ণব চৌধুরী, রুম পছন্দ হয়েছে? অর্ণব অবাক হয়ে বলল, পছন্দ হয়েছে মানে কি? মানে হলো আজকে থেকে এইখানেই আপনি থাকবেন। তোমার রুমে আমি থাকবো কেন? থাকবেন, সমস্যা কই? সমস্যা কই মানে? তোমার সাথে কি আমার বিয়ে হয়েছে যে আমরা একসঙ্গে থাকবো? হয় নাই তো কি হয়েছে, এখন হবে। বলে হাসা শুরু করে দিল। অর্ণব পুরাই গাধা হয়ে ওর কথা শুনে। বিয়ে আর তোমাকে? ইম্পসিবল। একটু ভাব দেখিয়ে বলল, আমার সাথে তুমি যাও না। ইলা হাসতে হাসতে বলল, বুঝলাম না। তুমি আসলে দেখতে সেরকম সুন্দর না। আর দেখো আমি কত লম্বা, আর তুমি, তার উপর তোমার কিছুই নেই, না স্মার্টনেস না অন্য কিছু। সো তোমাকে বিয়ে করবো কেন? আর হ্যাঁ, পিছন পিছন ঘোরা বন্ধ করো। এইসব স্যাজরামি আমার একদম পছন্দ না। ইলা কথা শুনে চুপ হয়ে গেল। ওর হাসি মিলিয়ে গেল মুখ থেকে। অর্ণব সবই দেখলো। অর্ণব, আপনার রুমে এত বড় হামলা হয়েছে, তাই এই রুমে সব শিফট করেছি। আমি পাশের রুমে আছি, এই রুমটাই একমাত্র সেফ। আর গত কয়েকদিনের জন্য সরি। এরপর থেকে আর কখনো এমন কিছু করব না। আর এখন থেকে আপনার দেখাশোনা আমি করব। চাইলে অন্য কেউ দায়িত্ব নিতে পারে, তবে অনেক দিন যাবৎ বিনা পয়সায় খাচ্ছি, তাই এবার আপনাকে তার বিনিময়ে দেখাশোনা করব। আশা করি আপত্তি করার কথা না। অনেক দূর থেকে এসেছেন, এখন একটু রেস্ট করুন, আমি পরে আসছি, কিছু লাগলে ডাকবেন।
অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়ে ইলা চলে গেল। এরপর ইলা নিয়মিত অর্ণবের দেখাশোনা করতে লাগলো। এর ভিতরে শরীফ একদিন জানলো যে হামলাকারীদের ধরেছে, কিন্তু স্বীকার করেনি, উল্টো সুসাইড করেছে। হামলা করেছিল 3 জন, একজনের কোনো খোঁজ নেই। একদিন অর্ণবের প্লাস্টার খুলছিল ইলা, কিছুটা ঝুঁকে আছে, চুল বাতাসে উড়ে সামনে চলে আসছে। অর্ণব তাকিয়ে আছে, ইলার এক হাতে ডেটল আর এক হাতে তোলা। ও কোনো মতে সরাচ্ছে, কিন্তু কাজ হচ্ছেই না। অর্ণব ওকে দেখে শুধু হাসি আসছে। ইলা কাজে ব্যস্ত, তাই খেয়াল করেনি। একটু পর অর্ণব এক হাত দিয়ে ইলার চুল সরিয়ে দিল। হঠাৎ অর্ণবের স্পর্শ পেয়ে ইলা কেঁপে উঠল। দুজনেরই চোখাচোখি হলো। অর্ণব ওর চোখের নেশায় ডুবে যাচ্ছে। আস্তে আস্তে ইলার কাছে আসছে। ইলার হার্টবিট বেড়ে যাচ্ছে। ইলাকে আরও অবাক করে দিয়ে ইলার ঠোঁটে অর্ণবকে খুব কাছে টানছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। হঠাৎ ইলাকে অবাক করে দিয়ে অর্ণব ওকে ধাক্কা দিল। ইলা ভেবেছিল অর্ণব হয়তো ওর কাছে টেনে নেবে। ইলা অর্ণবের এমন ব্যবহারে কিছুটা অবাক হলো, নিজেকে সামলে নিল। কাছে এসে আবার ব্যান্ডেজ করে দিল। অর্ণব কিছু বলেনি, কিন্তু নিজের ভেতরে এত বেশি গিল্টি ফিল হচ্ছিল। মনে মনে ভাবছে, কেন ওকে কাছে যেও দূরে সরে দিই? ওকে তো আমি কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি শরীফকে ধোকা দিতে পারবো না। তখন ও কিছুদিন আগের কথা মনে করছে। অর্ণব একদিন রুমে বসেছিল, হঠাৎ শরীফ আসলো। অর্ণব ভাই আসবো? শরীফ, এটা অনুমতি নেওয়ার কি আছে? আয়, কেমন আছিস বল? এত শুকিয়ে গেছিস কেন? শরীফ চুপ। কি রে, কিছু বল। ভাই তোমার কাছে কিছু চাইবো, দিবা? অর্ণব একটু অবাক হয়ে, কি চাই বল? তুই আমার কাছে কিছু চাইছিস, এটা আমার জন্য খুশির ব্যাপার রে। ভাই তুই কি ইলাকে ভালোবাসিস? শরীফ কখনোই তুই কখনো তুমি করে বলে। অর্ণব এবার সব বুঝতে পারলো। মানে হ্যাঁ বললেও ও মুখে বলল না। সত্যি? কিন্তু ইলা তোকে ভালোবাসে আর আমি তোকে ইলাকে। অর্ণবের মনে কেউ যেন ছুরি শান দিচ্ছে। জানি আমি। ভাই তুই ইলাকে আর আমাকে এক করে দে, তোর কাছে চাচ্ছি, দে ভাই। আমি ইলাকে বুঝিয়ে দেব, ইলা তোরই হবে। শরীফ খুব খুশি হয়ে চলে গেল। কিন্তু অর্ণব কিভাবে পারবে ইলাকে অন্য কারোর হাতে তুলে দিতে? অর্ণব বাস্তবে ফিরে আসলো। না, ও ইলাকে শরীফের হাতে তুলে দিবে। এর কয়েকদিন পর ইলা সকালে অর্ণবের রুমে যাচ্ছিল, দেখতে ওর কিছু লাগবে কিনা। অর্ণব যদি ও এখন পুরো সুস্থ আছে, তাও ইলা ওর টেক কেয়ার এর মতো দায়িত্ব পালন করছে। অর্ণব না করলেও ইলা বলছে, আমি কারোর বাসায় আর বিনা পয়সাতে থাকবো না। সেই জন্য রান্নাও করে কোনো একবেলা। আবার অর্ণবের কাছে যাবতীয় কাজ করে দেয় অফিসের বাদে। ইলা রুমে ঢোকার আগে খুব হাসির আওয়াজ আসছিল অর্ণবের রুম থেকে। দরজা খুলে ভেতরে যেতেই দেখে একটা মেয়ে আর অর্ণব হাসাহাসি করছে। মেয়েটির চেহারা দেখতে পারছে না ইলা। অর্ণব যদিও দূরত্ব বজায় করেছে, কিন্তু ওই মেয়ে হাসতে হাসতে অর্ণবের গায়ের উপরে পড়ছে। ইলার খুব রাগ লাগছে। ও জোরে হেঁটে ওদের সামনে যেতেই দেখে এই মেয়ে তো সিমি। ইলা রাগ চোখে অর্ণবের দিকে তাকিয়ে আছে। অর্ণব বুঝতে পারছে, কিন্তু ইলাকে দেখানোর জন্য সিমির একদম কাছে ঘেঁষে বসেছে। ইলা কোনোভাবে সহ্য করতে পারছে না। ও মিস ইলা, কোনো দরকার ছিল? আপনার কিছু লাগবে কিনা জানতে আসলাম। দেখ না, গেস্ট আসছে, নাস্তা যে দিতে হয় সেটাও জানে না। বেবি, এটা কেমন সার্ভেন্ট রাখছো, কিছুই জানে না বলেই হাসতে লাগলো। অর্ণব একটু হাসলো। ইলা অর্ণবের কথাটা খুব লাগলো। এমন করে বলতেছে যেন ও কাজের লোক। তারপর ভাবলো, ও এটাই। আচ্ছা আমি যাচ্ছি। কিছু সময় পর নাস্তা আনলো। দেখলো ওরা হাত ধরে বসে আছে। সার্ভ করার কথা বলতে হবে। ইলা কিছু না বলে টেবিলের উপর সব রাখলো। আমাকে চা দাও আগে। ইলা চা দিল সিমির হাতে। সিমি মুখে নিয়ে মুখ থেকে ফেলে দিল, আর চা পুরো ইলার হাতের উপর ছুঁড়ে মারল। ইলা আহ বলে দূরে সরে গেল, ব্যথায় জ্বলে যাচ্ছে। সিমি, এইসব কি? যে চা বানাতে পারে না তাকে কি বলবো? কি হয়েছে তাতে? চিনি দেয়নি একদম। তাই বলে এরকম করবি? তোর এত লাগছে কেন? সরি, আমার খেয়াল ছিল না। আমি আবার করছি।
ইলা চা দেওয়ার সময় অর্ণব দেখলো হাত লাল হয়ে গেছে আর ব্যথায় ইলা কেমন করছে। ওর ইচ্ছে করছে ওর হাত ধরে, কিন্তু শরীফের কথা মাথায় আসতেই আর কিছুই বলতে পারছে না। হাত ধরবে কি? সিমি যেন আজকে সুযোগ পেয়ে গেছে। ইলার পোড়া জায়গায় আবার পানি ফেললো। ইলা এবার আহ করে চিৎকার দিল। এবারও চোখ দিয়ে পানি পড়ছে। এবার অর্ণব রাগ কন্ট্রোল করতে পারলো না। সিমি সব কিছুরই লিমিট আছে। সে সরি। No, I won't. সিমি, আই সে সরি। ইটস ওকে, কিছু মনে না করলে আমি রুমে যাচ্ছি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ইলা দৌড়ে চলে গেল। রুমে ঢুকে ইলা কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তুমি কি সেই অর্ণব যে আমার কষ্ট সহ্য করতে পারতে না? অর্ণব, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। কিছুক্ষণ পর অর্ণব ইলা রুমে আসলো। দেখে বসে কান্না করতেছে। ইলা? ইলা শুনে ও মুখ ফিরিয়ে নিল। ইলা, মলম লাগিয়েছ? আমার সময় হলে লাগিয়ে নিব, আপনি যান এখন। কাছে এসো, হাত দেখে দেখাও। আমার হাত আপনাকে দেখতে হবে না, আর অভিনয় করতে হবে না। হাত দেখাতে বলেছি না? ইলা হাত সরাইয়ে নিল আরো। এবার অর্ণব হাত জোর করে টেনে ওর হাত নিল। ইলা হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অর্ণব যেই জোরে ধরছে ওর পক্ষে ইম্পসিবল। অর্ণব ব্যথার জায়গায় হাত দিল। ইলা উহ করে উঠল। ইলার মুখ লাল হয়ে আছে। আচমকা ইলাকে অবাক করে দিয়ে অর্ণব ইলার ঠোঁটকে নিজের ঠোঁটের সাথে লাগিয়ে নিল। ইলা একরকম শকড হয়ে আছে। ও রাগ দেখিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, তাতে ছাড়তে তো পারলই না। অর্ণবর পিঠে টান না দিয়ে ওকে আরও কাছে টেনে এনেছে। ওর ঠোঁটগুলোকে আরও জোরে টেনে ধরেছে। অর্ণব ইলার নেশায় ডুবে যাচ্ছে যেন ও। কতক্ষণ এভাবে ছিল ওদের মনে নেই। একসময় অর্ণব নিচ থেকে ছেড়ে দিল। ইলা খুব জোরে জোরে শ্বাস টানছে। সারা রুমের নীরবতায় শুধু শ্বাস নেওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। অর্ণব ইলার দিকে একের আর তাকায়নি। ও হাতে মলম লাগিয়ে দিল। উঠে চলে যাওয়ার সময় বলল, দাগ যাওয়ার মলে রবার্টকে দিয়ে আনি নাও। আর কখনো সিমি আসলে নিজেকে কাজের বউয়ের মতো রাখবে না, ইভেন আমার সামনেও না। ইলা এখনো শক, তাই হা হয়ে আছে। অর্ণব চলে গেল। ইলা খুশিতে পাগল হয়ে যাচ্ছে। অর্ণবের ছোঁয়া পেয়েছে। অর্ণবের একটু ছোঁয়ার জন্য কতবার ওর কাছে গিয়েছে, আর আজকে অর্ণব নিজে থেকে ইলাকে একা একা হাসছে। এদিকে অর্ণব আবার অনুশোচনায় পড়ে গেল। আমি কি করলাম? সরিকে আমি কি বলবো? নিজেকে আমি কেন ধরে রাখতে পারি না? ইলা আমাকে কেন এত কষ্ট আনছে? না, আমাকে এর একটা বিহিত করতেই হবে। শরীফকে আমি ওর ভালোবাসা ফিরিয়ে দেবই। পরের দিন শফিক আসলো ইলার কাছে। ইদানিং ব্যস্ততার জন্য ইলার কাছে কম আসে। রুমে ঢুকেই দেখে ইলা কি যেন ভাবছে একা বসে। ও এসেছে এটা টেরও পায়নি। শরীফ দেখলো ব্যাপারটা কিছু বুঝলো না। কি ম্যাডাম, কার ধ্যানে মগ্ন শুনি? ইলা হঠাৎ চমকে উঠল। ওই শরীফ, তুমি কোনো পাত্তাই নাই। ফোন দিলেও মানুষ আজকাল ধরে না। শরীফ হাসতে হাসতে বলে, কেন, মিস করছিলে? সবাই তোমার মতো তো। আচ্ছা সরি, আর করব না। আসলে কাজের চাপে খুব ব্যস্ত ছিলাম। অর্ণব তো অসুস্থ, তাই আমিই দেখছি সব। আমি মানি না। ও খুব রাগ করছে রে। কেমনে ভাঙ্গে, কেউ বলে যদি দিত। ইলা মুখ বাঁকিয়ে বসে আছে। শরীফ পেছন থেকে আইসক্রিমের বক্স সামনে বের করে বলে, ম্যাডামের রাগ কি একটু ভাঙবে? ইলা একবার তাকায়। ইস, শরীফটা না কি যে একটু রাগও করতে দেয় না। তাও একটু ঢং করে রাগ করে ভাব দেখালো। ও কেউ মনে হয় খাবে না আইসক্রিম রে। তোর আমার কপাল খারাপ, চল চল চলে যাই। বলেই বিছানা থেকে উঠে যাচ্ছিল। তখনই ওর হাত পা টেনে ধরে আর বলল, যাও, এবার আইসক্রিমের দিকে তাকিয়ে মাফ করে দিলাম। সত্য তো? শেষবারের মতো কিন্তু। ওকে ওকে, আর কখনো এমন করব না। শরীফ ইলা অনেক গল্প করছে। শরীফের কথা শুনে ইলা হাসছে, আর ইলা যখন বলতেছে তখন শরীফ ওর দিকে হা করে তাকিয়ে আছে। আইসক্রিম খেতে খেতে ইলার ঠোঁটে মাখিয়ে যায় বাচ্চাদের মতো। শরীফ দেখছে আর হাসছে। এই ইলা কখনো বড় হইলা না আর না। কেন, আমি কি করেছি আবার? শরীফ মোবাইলটা বের করে সামনে ধরে বলে, এই যে দেখেন। ইলা একটু লজ্জা পায়, তাও হাসছে। শরীফ ভাবছে, তোমার হাসির জন্য আমি সব করতে পারি, শুধু একবার আমাকে ভালোবেসে দেখো। ইলা দেখে শরীফ গভীর ভাবনার জগতে ডুবে আছে। ওর ধ্যান ভাঙতেই আইসক্রিম ওর মুখে ভরিয়ে দিল। শরীফ হকচকিয়ে গেল।
আরো ধ্যান করো ধ্যান করো। দাঁড়াও দেখাচ্ছি মজা। বলে ইলাকে ধরতে গেল, কিন্তু ইলা ছোট বিছানা থেকে নেমে দৌড় দিল। শরীফও পেছনে দৌড়াচ্ছে। ইলা পেছন ফিরে একবার তাকিয়ে দেখে শরীফ আসতেছে। যেই সামনে তাকালো আর কিছু একটার সাথে ধাক্কা খেয়ে গেল। হ্যাঁ, এটা কারোর বুক। আর এটাই বুঝতে পারলো এটা অর্ণব, কারণ অর্ণবের পারফিউমের ঘ্রাণ অনেক ইউনিক। অর্ণবও সরাচ্ছে না, ইলাও সরছে না। ইলা যেইভাবে অর্ণবের শার্ট ধরে আছে মনে হচ্ছে ছিঁড়ে ফেলবে। অর্ণব আবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এদিকে শরীফ জ্বলে পড়ে যাচ্ছে। ওদেরকে থামতে শরীফ বলল, অর্ণব তুই এই সময়? এবার দুজনে বাস্তবে ফিরে আসলো। অর্ণব ইলা দূরে সরে গেল। আসলে তোকেই খুঁজছিলাম। পরশু ভ্যালেন্টাইন্স ডে, আমি ওই দিন একটা পার্টি রাখছি, আর সবার সামনে ওই দিন আমার ভালোবাসার মানুষকে পরিচয় করে দেব। বলেই ইলার চোখে চোখ রাখলো। ইলা এত খুশি হলো কিছুই না বলে চলে গেল। শরীফ, তুই প্রিপারেশন শুরু কর, আমি তোকে দায়িত্ব দিলাম। কোনো ভুল করিস না, ওই দিন ওর জন্য খুব স্পেশাল। শরীফ চুপ করে দাঁড়িয়ে আছে, অর্ণবের চলে যাওয়া দেখছে। 14 ফেব্রুয়ারি যে সবার লাইফে চেঞ্জ আনবে কেউ বুঝলো না। 14 ফেব্রুয়ারি পার্টি নিয়ে ইলা অনেক খুশি। কোন ড্রেস পরবে তা নিয়ে খুব কনফিউজড। অর্ণবকে জিজ্ঞাসা করবে না, প্রথমে ওকে সারপ্রাইজ দিতে চায়। আর দ্বিতীয়বার বাসায় আসছে না 2 দিন যাবত। এইদিকে শরীফ ও এত ব্যস্ত দেখায় পাওয়াই মুশকিল। এদিকে অর্ণব নিজেকে কাজে ব্যস্ত রাখছে। শরীফ এমন প্রিপারেশন নিয়েছে আর মনে মনে বলছে অর্ণব সারা জীবন মনে রাখবে সবাই এই পার্টি এর কথা। অবশেষে 14 ফেব্রুয়ারি আসলো। সন্ধ্যায় মানুষ আসতে লাগলো। অর্ণব আর শরীফ কেউ কারোর থেকে কম লাগছে না। সব মেয়েরা ওদের সাথে কথা বলার জন্য শুধু সুযোগ খুঁজছে। এমন সময় দেখলো সবাই গেটে তাকিয়ে আছে। অর্ণব আর শরীফ একটু দূরে দাঁড়িয়েছিল। সব মানুষের ভিড়ে ওরা কিছুই দেখতে পারছে না। কিছুক্ষণ পর যখন মানুষ দুই পাশে চেপে গেল, ওদের চোখ তো চড়ক আছে। এইটা ইলা। ইলা? এক মুহূর্তের জন্য যেন দুজনই স্ট্যাচু হয়ে গেল। লাল পরি লাগছে পুরো। লাল রং জামা পড়েছে, জামার ডিজাইনটাও সুন্দর, যার জন্য ওকে আরও বেশি ফুটে উঠেছে। ওনার এক পাশে নিয়েছে, চুল বাতাসে হালকা উঠছে, লাল লিপস্টিক, ঝুমকা, লাল চুড়ি। ইলা সামনে এসে দেখে দুজনই হাঁ করে তাকিয়ে আছে। এই যে শুনছেন? তখনও হাঁ করে আছে। এবার ইলা তালি দিল ওদের সামনে, যে চুরির রিনঝিন আওয়াজে দুজনে বাস্তবে ফিরে এলো। ইলা একবার অর্ণবের দিকে তাকালো। ওর চোখ স্পষ্ট রাগ বুঝতেছে। ও সেই রকম মজা পাচ্ছে। ও বলল, আচ্ছা ভেবে দেখবো, চান্স আসে। অর্ণব তো পারে না ইলাকে মায়ের দেয়। রাগ দেখিয়ে চলে গেল। এক গেস্টকে অ্যাটেন্ড করতে চলে গেল। যদিও যাওয়ার ইচ্ছা ছিল না কোনো। ইলা অন্যদের সাথে কথা বলছে, যদিও চেনে না, তবুও যেচে যেচে সবাই কথা বলছে। আচমকা অর্ণবের হাত ধরল। এক্সকিউজ মি গাইস। ইলাকে টানতে টানতে নিয়ে গেল, এক কোনায় ধাক্কা মেরে দাঁড় করালো। উফ, অর্ণব লাগছে, হাত ছাড় আমার। খুব মজা লাগছে না অন্যদের গায়ের ওপর উপরে কথা বলতে? অন্যরা গায়ে হাত দিলে কোনো সমস্যা নেই, আর আমি ধরলেই ব্যথা লাগে। অর্ণব কি বলছো এসব? অর্ণব আরও জোরে চেপে বলল, চুপ, একদম চুপ। এত সাচ্ছ কেন? অ্যাটেনশন সিকিং? ইলা কিছু বলার ভাষা পাচ্ছে না। একটু পর দেখলো অর্ণবর কাছে আসছে। ইলা পেছনে চেপে দেওয়ালের সাথে লেগে গেল। অর্ণব একদম ওর কাছে চলে এসেছে। অর্ণব হাত ছেড়ে দিল ওর। ইলা চোখ বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ হয়ে গেল, কিন্তু অর্ণবের অনুভবটা ইলার আর হচ্ছে না। চোখ খুলে দেখলো অর্ণব নেই। যাক বাবা, বাঁচা গেল। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। ইলা অর্ণবের গলা শুনে সামনে গেল। ওয়েলকাম টু মাই পার্টি। I am glad that you people come to join me here. Today this party is thrown to share something special with you guys. One kind of surprise. Can anyone guess? সবাই একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে। Okay, let me clear. I won't be more suspicious. ইলা সামনে গিয়ে আসলো। ইলা রেডি হচ্ছিল স্টেজে ওঠার। Meet my girlfriend, Simi. সিমি স্টেজে উঠলো। ইলা একদম শকড। ইলার মাথা কাজ করছিল না। ও দাঁড়িয়ে আছে। শরীফ এত বেশি খুশি কি করবে বুঝছিল না। শরীফ স্টেজে উঠে বলল, ওয়াও ওয়াও। সবাই ওদেরকে কংগ্রাস দিচ্ছিল। ইলা একদম থেমে গেছে। কি হচ্ছে বুঝতেই পারছে না। শরীফ কিছু বলছে এটাও বুঝতে পারছে না। অর্ণবের খুব কষ্ট হচ্ছিল ইলাকে এমন দেখে, কিন্তু কিছু বলতেও পারছে না। শরীফ ভেবেনি অর্ণব এমন কিছু করবে।
ও অর্ণবকে জড়িয়ে ধরল। অর্ণব একটা মলিন হাসি দিল। ওকে গাইস, লেটস হ্যাপি কাপল ড্যান্স টু সেলিব্রেট দিস মোমেন্ট। সীমিত মহা খুশি, অর্ণবকে ধরে নাচছে। অর্ণব এর মোটেও ইচ্ছে করছে না, তাও মুখে হাসি রেখে নাচছে। শরীফ ইলার হাত ধরলো নাচতে, কিন্তু ইলা রেসপন্স করছে না। শরীফ ভাবলো ওকে একটু টাইম দিই। ডান্সেস করে সবাই কংগ্রাচুলেশন দিয়েই যাচ্ছিল। ইলা শুধু অর্ণবের সাথে কাটানো প্রতিটি মোমেন্ট ভাবছে। ওর কানে অন্য কিছুই ঢুকছে না। Arnab baby, thank you for giving me the surprise. Love you baby. অর্ণব শুধু ইলাকে দেখছে। ইলার হাত ধরলো। ইলা এক ঝটকায় হাত ফেলে দিয়ে বলল, শরীফ, আমি কোনো দিন তোমাকে ভালোবাসি নাই। আর আমাকে কি পাইছো তোমরা? একজন কাছে এসে ভালোবাসার অনুভূতি দিয়ে ডিচ করে, আরেকজন বেস্ট ফ্রেন্ড হয়ে প্রপোজ করে। আমাকে একবার জিজ্ঞেস করো কেউ? আজকের পর কেউ আমার সাথে কথা বলবে না। আই জাস্ট হেট ইউ। লিভ মি অ্যালোন প্লিজ। ইলা খেয়াল করে নাই কোথায় পা দিয়ে দাঁড়াইছে, বুঝে নাই। হঠাৎ একটা কাচের ঝুমুর ওর মাথায় পড়তে নিল। অর্ণব টান দিয়ে সরাইয়ে ফেললো। সবাই তাকায় আছে। কি হইল? ইলা অর্ণবকে এক ধাক্কা দিয়ে দৌড়ে গেট থেকে বের হয়ে রাস্তায় আসলো। তখন একটা গাড়ি ধাক্কা দিল।